তোকে না বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না? তারপরও তুই কোন সাহসে ওর সাথে কথা বলেছিস? গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। কারণ মিম আপুকে আমি জমের মতো ভয় পাই। সবার সামনে যতই বাহাদুর হই না কেন, মিম আপুর সামনে একদম হয়ে যায় ভেজা বিড়াল। এদিকে আপুকে দেখে মেয়েটাও দৌড়ে কোথায় যেন পালিয়ে গেল। আসলে ভার্সিটির সবাই আপুকে অনেক ভয় পায়, তাই মেয়েটা পালিয়ে গেছে। চুপচাপ ক্লাসে যা, আর ভুলেও এদিক ওদিক তাকাবি না, বলে দিলাম। আর ভার্সিটি ছুটি হওয়ার পর সোজা বাসায় চলে যাবি। আমার যেতে একটু দেরি হবে। যদি শুনেছি আমার কথার খেলাফ হয়েছে, তাহলে দেখিস আমি কি করি। কিছু না বলে মাথা নিচু করে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে বন্ধুদের পাশে বসে পড়লাম। কিরে, তোর গাল এমন টমেটোর মতো লাল হয়েছে কেন? আর বলিস না, ভার্সিটিতে ঢোকার সময় একটা দেয়ালের সাথে ধাক্কা লেগে গেছিল, তাই হয়তো গাল লাল হয়ে গেছে। মিথ্যে বললাম, না হলে ওরা আমায় নিয়ে হাসাহাসি শুরু করবে। কিন্তু দেখে তো মনে হচ্ছে কেউ চড় মেরেছে, দেখি গালে একদম 5 আঙুলের দাগ পড়ে গেছে। আরে তেমন কিছু হয়নি, দেয়ালের সাথে ধাক্কা লাগায় এমন হয়েছে বোধ হয়। ওরা আর কিছু বলার আগেই ক্লাসে স্যার চলে আসলেন, তাই আর কিছু বলবো না। এরপর স্যার কিছুক্ষণ ক্লাস করিয়ে চলে গেলেন। এভাবে একে একে সব ক্লাস শেষ করে সবাই ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম। এরপর বন্ধুদেরকে বলে ভার্সিটি থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে দেখি গালে এখনো মেয়াপুর হাতের দাগ পড়ে আছে। হওয়ারই কথা, কারণ যত জোরে মেরেছে কি আর বলবো। ভাগ্যিস তখন ভার্সিটিতে ছাত্রছাত্রী বেশি ছিল না, না হলে তো সবার সামনে চরম লজ্জায় পড়তে হতো। ও হ্যাঁ, এতক্ষণ ধরে কথা বলছি কিন্তু আপনাদের সাথে তো পরিচিতই হলাম না। আমি তামিম, মা বাবার একমাত্র সোনার টুকরা। বাবার নিজের একটা বিজনেস আছে। এবার অনার্স প্রথম বর্ষে পড়ছি। আর ভার্সিটিতে যে মেয়ে আমায় চর মেরেছিল সে হলো মিম, আমার থেকে 1 বছরের বড়। এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। ভাবছেন সে আমায় কেনই বা চর মারলো? আসলে ভার্সিটিতে ঢোকার পর একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ায় আর একটা কথা বলতে চাচ্ছিল। তখনই মিম আপু এসে কি করলেন দেখলেনই তো। মিম আপু আমাদের পাশে বিল্ডিং এ থাকে। তাছাড়াও সে আমার প্রাইভেট টিচার, মানে আমার মেস। আমার থেকে বড়, আর পাশাপাশি বাসা হতে আম্মু জোর করে আমায় ওর কাছেই পড়াতে পাঠিয়ে দেন। আসলে আমি বেশি পড়াশোনা করি না, সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাকি। পড়াশোনায় একটুও মন বসে না, তাই আম্মু মিমাপুর কাছে আমায় প্রাইভেট ভর্তি করে দেন। ওনার বাবার একটা বড় ফ্যাক্টরি আছে, বলতে গেলে ওরা খুব বড় লোক। আমার বাবা আর মিমাপুর বাবা দুজনেই বাল্যকালের বন্ধু। মিমাপু খুব রাগী স্বভাবের, সেদিক দিয়ে সুন্দরও বটে। ওনার কথা না শুনলে কথায় কথায় চর মারেন, এর প্রতিবাদ করলে আবার প্রাইভেটে গেলে শিক্ষা দেন। আর বাসায়ও উল্টাপাল্টা বলে আম্মুর কাছে বকা খাওয়ায়। তাই আমি ওনার মুখের উপর কিছু বলতে পারি না, ভীষণ ভয় পাই ওনাকে। যাই হোক, অনেক কথা হয়েছে, আর না, বাকিটা গল্প বলেই বুঝতে পারবেন। এখন গল্পতে আসি। আপনাদের সাথে কথা বলতে বলতে আম্মু এসে খাবার খাওয়ার জন্য ডেকে গেলেন। ভীষণ খেতে লেগেছে, তাই আর দেরি না করে নিচে চলে গেলাম খেতে। নিচে গিয়ে দেখি আম্মু খাবার বেড়ে টেবিলে সাজিয়ে রেখেছেন। সোজা গিয়ে একটা চেয়ার টেনে টেবিলে বসে পড়লাম। খাবার খেয়ে আবার নিজের রুমে চলে আসলাম। শরীরটা অনেক ক্লান্ত লাগছে, তাই একটু বিছানায় গায়ে এলিয়ে দিলাম। ক্লান্ত থাকায় কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। দুপুরবেলা ঘুম ভাঙলো ফোনের রিংটনে। ঘুম ঘুম চোখে মোবাইলটা হাতে নিয়ে দেখি বন্ধু রহিমের কল। এই সময় আবার কিসের জন্য কল দিল দেখি তো। হ্যাঁ বল। কি রে, কই তুই? আমি তো বাসায় ঘুমাচ্ছি, কেন, কি হয়েছে? আর ঘুমানোর দরকার নেই, ঘুম থেকে ওঠ, ফ্রেশ হয়ে রহমান চাচার দোকানে চলে আয়। আমরা সবাই এখানে বসে আছি, তুইও চলে আয়, আড্ডা দেব। আচ্ছা তোরা থাক, আমি আসছি বলেই কল কেটে দিলাম। তারপর উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ভাবছি আজ মিমাপুর কাছে পড়তে যাব না, ভালো লাগছে না। এরপর রেডি হয়ে যে বের হতে যাব, তখনই আম্মু এসে পথ আটকালেন। কি রে, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি বন্ধুদের কাছে। সে কি, তাহলে মিমের কাছে পড়তে যাবি না? না, আজ ভালো লাগছে না, কাল যাব। পড়াশোনা বাদে তো তোর সবই ভালো লাগে। চুপচাপ বই নিয়ে মিমের কাছে পড়তে যা বলছি। একদিন না গেলে কি? বুঝেছি, তুই এভাবে যাবি না। দাঁড়া, মিমকে ফোন করে বলছি, ওই এসে তোকে নিয়ে যাবে। এই না না আম্মু, প্লিজ এমন করো না, আমি যাবো তো, এক্ষুনি যাচ্ছি। মিমের নাম শুনতেই ভয়ে রাজি হয়ে গেলাম। ঠিক আছে, তাড়াতাড়ি যা। বলে আম্মু চলে গেলেন। কি আর করার, না গিয়ে পারা যাবে না, তাই যেতেই হলো। এর আগে রহিমকে কল করে জানিয়ে দিলাম আমি আজ আসতে পারবো না। এরপর বই খাতা নিয়ে চলে এলাম মিমাপুর বাসার সামনে। দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই আন্টি, মানে মিমের আম্মু, এসে দরজা খুলে দিলেন। আন্টি, মিমাপু বাসায় আছেন? হ্যাঁ বাবা, ওর রুমেই আছে, তুমি যাও।
আমি আচ্ছা বলে ওনার রুমে চলে এলাম। রুমের কাছে এসে বাইরে থেকে ধাক্কা দিতেই ভেতর থেকে আওয়াজ এলো দরজা খোলা আছে। আর দাঁড়িয়ে না থেকে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে গিয়ে দেখি মেম আপু একটা বই নিয়ে বিছানায় বসে বসে পড়ছেন। আমাকে আসতে দেখে একটা মুচকি হাসি দিয়ে বসতে বললেন। আমিও বসে পড়লাম। ওনার হাসি একদম মন কেড়ে নেওয়ার মতো, কিন্তু মেয়েটা যে এত রাগী তা দেখে কেউ বিশ্বাসই করবে না। চুপচাপ বসে আছি আর ভাবছি একটা মেয়ে এত রাগী হয় কি করে। ওই কি হলো, এত কি ভাবছিস? হ্যাঁ, না মানে কিছু না। কিছু তো নিশ্চয়ই ভাবছিস, আমি দেখি। বল কি ভাবছিলি? আর না, কিছু ভাবছিলাম না। বলছি কি পড়াবে না? কথা পাল্টানোর জন্য বললাম। ইংলিশ বের কর, আজ ইংলিশ পড়াবো। ওনার কথা মতো ইংলিশ বই বের করে দিলাম আর উনি দেখতে লাগলেন। কাল যে পড়া দিয়েছিলাম সেটা কমপ্লিট হয়েছে? কিছু না বলে চুপ করে আছি, কারণ পড়াটা শেষ করতেই ভুলে গেছিলাম। না জানি এখন কি হয়। কি হলো, চুপ করে আছিস কেন? তোকে আমি কিছু জিজ্ঞেস করছি, সেটার উত্তর দে। না মানে আসলে মানে পড়াটা। তোকে না বলেছিলাম আমার দেওয়া পড়া কমপ্লিট না করে পড়তে আসবি না? কি করিস সারাদিন, যে পড়ার টাইম পাস না? সারাদিন তো মোবাইল টিপা আর আড্ডা দিতে পারিস। কি বলবো বুঝতে পারছি না। চোটটা এত জোরে লেগেছে যে কথা বলার শক্তিটাও মনে হচ্ছে হারিয়ে ফেলেছি। চোখে জল চলে এসেছে, আর থাকতে পারলাম না, কেঁদেই দিলাম। আপনি সবসময় আমাকে এভাবে মারেন কেন? আমার ব্যথা লাগে না বুঝি? আমি আর পড়বো না আপনার কাছে। আজকে আমি আম্মুকে বলবো আপনি শুধু শুধু আমায় খালি মারেন। কি কি বলি তুই আমার কাছে আর পড়বি না? আমি তোকে শুধু শুধু মারি? এই কথা আর ভুলেও মুখে আনবি না বলে দিলাম, না হলে এর ফল খুব খারাপ হবে। আমার কলার ধরে মুখের কাছে মুখ এনে বললো, আমি আপনার কি ক্ষতি করেছি? আমার সাথে কেন সবসময় এমন করেন? কারণ আমি তোকে। আমায় কি বলেন? কিছু না, সরি, তোমার খুব লেগেছে তাই না? আমি তো অবাক তার মুখ থেকে তুমি শব্দটা শুনে। আপু, আপনি আমায় তুমি করে বললেন? হুম, বলতেছি তো। কি হয়েছে, খুব ব্যথা পেয়েছো তাই না? চর মারলে তো ব্যথা পাবোই, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? সরি প্লিজ, মাফ করে দাও, আর কখনো তোমার মারবো না। সত্যি তো? হুম, সত্যি। মনে থাকে যেন। হুম, এবার একটু পড়ো। তারপর আগের মতো মিম আপু আমায় পড়াতে শুরু করলো। প্রায় কিছুক্ষণ পড়ানোর পর আমায় চলে যেতে বললো। ব্যাগ গুছিয়ে যে না চলে আসতে যাবো, তখনই পেছন থেকে মিম আপু ডাক দিলেন। শোন, কাল সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস, একটু দরকার আছে। কি দরকার? এত কিছু জানার দরকার নেই, যা বলছি তাই করবি, মনে থাকে যেন। আচ্ছা এখন তাহলে আমি যাই। ওকে যা, আর বাসায় গিয়ে কিন্তু পড়তে বসবি। আর কিছু না বলে মাথা নাড়িয়ে চলে আসলাম ওদের বাসা থেকে। এরপর বাসায় এসে সোজা নিজের রুমে চলে এলাম। রুমে এসে আগে মিমাপুর দেওয়া পড়াগুলো কমপ্লিট করে নিলাম। কি রাগে মেয়ে, জানেনই তো। বলা যায় না, যদি পড়া কমপ্লিট না করি তাহলে কাল কি না কি করে। তারপর আরো কিছুক্ষণ পড়াশোনা করে উঠে পড়লাম। কিছুক্ষণ মোবাইল টেপার পর আম্মু এসে রাতের খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। আর দেরি না করে মোবাইলটা রেখে নিচে চলে গেলাম। এসে দেখি আম্মু আব্বু দুজনেই খাবার টেবিলে বসে আছেন। আমিও গিয়ে একটা চেয়ার টেনে ওদের পাশে বসে পড়লাম। পড়াশোনা কেমন চলছে তোমার? জি, ভালোই চলছে। মোবাইল আর আড্ডা একটু কমিয়ে ভালো করে পড়াশোনা করো। আচ্ছা। এখন চুপচাপ খাও। আর কিছু না বলে চুপ করে খেতে লাগলাম। খাওয়া শেষ হলে আবার নিজের রুমে চলে এলাম। রুমে এসে আর দেরি না করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে বের হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় 10 মিনিট হাঁটার পর ভার্সিটিতে এসে পৌঁছালাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব, তখন কে যেন আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। চর খেয়ে সামনে তাকিয়ে তো আমি অবাক, কারণ এ আর কেউ না, মিমাপু। এদিকে মিমাপু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন, যা দেখে আমার হার্টবিট বেড়ে গেল। উনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি কি করছি? ওই, তোকে গতকাল না সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে বললাম, তারপরও তুই কিভাবে আমার কথা অমান্য করলি? আপু কি করছেন? সারুন, সবাই দেখছে তো। ভাই তোতলাতে তোতলাতে বললাম। দেখুক, তবুও ছাড়বো না। আগে বল, সকালে তাড়াতাড়ি উঠলি না কেন? জানিস, আমি সকাল থেকে তোর জন্য ওয়েট করছিলাম, কিন্তু তুই আসছিস না দেখে অবশেষে আমি একাই চলে এলাম। সরি, আসলে ঘুম থেকে উঠতে পারিনি তাই। কেন পারবি না? আমি না গতকাল বলে দিলাম তাড়াতাড়ি উঠতে? গতকাল তো আপনি এটাও বলেছেন যে আমায় আর কখনো মারবেন না,
তাহলে আজ মারলেন কেন? ওকে, এবারের জন্য মাফ করে দিলাম। যা, নেক্সট টাইম যাতে আর আমার কথার খেলাপ না হয়। কিছু না বলে চুপ করে থাকলাম। এখন ক্লাসে যা, আর ভার্সিটি ছুটি হলে গেটের কাছে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করবি, ওকে? আচ্ছা বলে সেখান থেকে সোজা ক্লাসে চলে এলাম। এসেই বন্ধুদের পাশে বসে পড়লাম। তখনই রনি বলে উঠলো, কি রে, মিমাপু আজ তোকে মারলো কেন? আরে ওনার কথা শুনি নাই বলে মারছে। তা কি এমন কথা বলেছিলেন মিম আপু যা তুই শুনলি না? এত কিছু বলতে পারবো না, আমার ভালো লাগছে না। একটু চুপ থাকতো তোরা। আমার কথা শুনে ওরা বুঝে গেছে আমি রেগে আছি, তাই সবাই চুপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ক্লাসে স্যার চলে আসলেন আর ক্লাস করাতে শুরু করলেন। এভাবেই একটা একটা করে সবটা ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে আসলাম। বাইরে এসে বন্ধুদের নিয়ে ভার্সিটির গেট দিয়ে বের হতে যাব, তখনই পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দেয়। পিছনে তাকে তো আমি অবাক, কারণ এ তো একটা মেয়ে। আর এই মেয়েটাই গতকালের সেই মেয়েটা, মানে যার কারণে মিম আপু গতকাল আমায় চড় মেরেছিলেন। কিন্তু এই মেয়েটা এইখানে কেন, আর আমায় বা কেন ডাকছে? কি হলো, সেই কখন থেকে ডাকছি শুনতে পান না? না মানে কিসের জন্য ডাকছেন বলুন। সরি, কাল আমার জন্য মিম আপুর কাছ থেকে আপনাকে চড় খেতে হলো। না ঠিক আছে, এখানে সরি বলার কি আছে? আর এমনি তো মিম আপু আমার সবসময় মারেন। কেন কেন মিম আপু আপনাকে সবসময় মারেন কেন? উনি আপনার আত্মীয় কেউ হন নাকি? এই রে খাইছে, এখন একে কি বলি? না মানে আসলে দোষ করলে মারেন, তাই বললাম আর কি। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা এতক্ষণ ধরে কথা বলছি কিন্তু একে অন্যের নামই জানা হলো না। আমার নাম ইমা, আর আপনার? জি আমার নাম তামিম। আমরা এইভাবে আপনি আপনি করেই কথা বলবো নাকি? তো কি বলবো? যেহেতু দুজন এক ক্লাসে পড়ি তাহলে তুমি করে বলবো, কেমন? কিন্তু কোনো কিন্তু নয়, যা বলেছি তাই। আচ্ছা ঠিক আছে বলবো। আচ্ছা এখন তাহলে আমি গেলাম, কাল দেখা হবে, বাই। ইমা চলে যাওয়ার পর আমি যেই না পা বাড়াতে যাব, তখনই সামনে তাকে যাকে দেখলাম, তাকে দেখার পর ভয়ে সমস্ত শরীর কেঁপে উঠলো। কারণ সামনে মিম আপু দাঁড়িয়ে আছেন আর আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। মনে হচ্ছে এখনই এসে আমায় মেরে ফেলবেন। তার এমন রূপ দেখে ভয়ে আমার হাত পা সব কাঁপতে শুরু করলো। লুচ্চা কোথাকার, মেয়ে দেখলেই কথা বলতে মন চায়, তাই না? তোকে গতকাল নিষেধ করার পরও তুই আমার কথা শুনলি না? তোর তো দেখছি খুব সাহস বেড়ে গেছে। আমার কাছে এসে কথাগুলো বললেন মিম আপু। আপু বিশ্বাস করেন আমি ওর সাথে। চুপ, বাসায় চল, আজকে তোর খবর আছে। আমার কথা অমান্য করা, তাই না? চল আজকে তোকে এর মজা বোঝাবো। বলে আমার হাত ধরে টানতে টানতে ভার্সিটির বাইরে নিয়ে আসলেন। তারপর একটা রিক্সা রেখে আমাকে উঠিয়ে নিজে উঠে বসলেন আর রিক্সাওয়ালাকে রিক্সা চালাতে বললেন। এদিকে আমি চুপ করে বসে আছি, ভয়ে মিমাপুর দিকে তাকাতেও পারছি না। ভাগ্যিস তখন বন্ধুদের আগেই বিদায় করে দিয়েছিলাম, না হলে এখন যে কি হতো। প্রায় কিছুক্ষণ বসে থাকার পর রিক্সা এসে আমাদের বাসার সামনে থামলো। মিমাপু আমায় নামতে বলে নিজেও নেমে পড়লেন আর রিক্সা ভাড়া দিয়ে রিক্সাওয়ালাকে বিদায় করে দিলেন। বাসায় যা, আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে পড়তে চলে আসবি। যদি না আসিস তাহলে দেখিস আমি কি করি। শুধু মাথা নাড়িয়ে বাসার ভিতরে চলে আসলাম। কি ভাবছেন, মিয়াপুর কথা অমান্য করার পরও উনি কিছু করেননি কেন? জানি এখন কিছু করবেন না, বিকালে প্রাইভেট গেলেই এর শাস্তি দেবেন। এরপর রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আবার নিজের রুমে চলে এলাম। রুমে এসে ভাবছি কি করা যায়, মিয়াপুর কাছ থেকে কিভাবে বাঁচা যায়। না, আমিও ওনার কাছে পড়বো না। যাই হোক না কেন, এই বিষয়ে আব্বুকে বললে তো উনি শুনবেনই না, জানি, তাই আম্মুকেই বলতে হবে। দেখি আম্মুকে বলে কিছু করা যায় কিনা। আব্বু হয়তো এখনো বাসায় আসেনি। যাই, এই ফাঁকে আম্মুর সাথে কথা বলে আসি। তারপর বিছানা থেকে উঠে সোজা আম্মুর রুমে চলে এলাম। আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল, কি বলবি? আসলে আমি আর মিমাপুর কাছে পড়বো না। কেন, কি হয়েছে? পড়বি না কেন? পড়বো না তো পড়বো না, ব্যাস। তুমি অন্য কোনো টিচার দেখো, আমি আর ওনার কাছে পড়বো না। কারণটা কি আগে বলবি তো নাকি? উনি সবসময় আমায় বিনা অপরাধে মারেন, এমনকি একটু ভুল হলেও চড় মারেন। আর জানো আজ ভার্সিটিতে কি হয়েছে? ভার্সিটিতে মিমাপু আমায়। অপরাধ করলে মারবে, এটা স্বাভাবিক। আর আমি ওকে বলে দিয়েছি তোর কোনো ভুল হলে তা ধরিয়ে দিতে। তাই বলে যেখানে সেখানে আমায় চড় মেরে বসবে নাকি? এই দেখো আমায় আজ। আমি এত কথা শুনতে চাই না। মিমের কাছে তোকে পড়তেই হবে, ব্যাস। না, আমি ওনার কাছে পড়বো না। কে কার কাছে পড়বে না শুনি? হঠাৎ আব্বু রুমে ঢুকে কথাটা বললেন। ও নাকি আর মিমের কাছে পড়বে না? কেন পড়বে না শুনি? আমার দিকে তাকিয়ে বললো,
না মানে আসলে উনি আমায় আমায় বলতে না দিয়ে মিমের নামে আমার কাছে কোনো নালিশ দিতে আসবা না। আমি জানি ও কেমন মেয়ে, ওর কাছে তোমাকে পড়তেই হবে। এখানে আমি আর কিছু শুনতে চাই না। জানি আব্বুর সাথে কথা বলে আর পারা যাবে না, তাই কিছু না বলে সেখান থেকে বের হয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে মন খারাপ করে বিছানায় শুয়ে পড়লাম। দূর আর ভালো লাগে না, কেন যে আম্মু আব্বু বোঝে না আমার কষ্টটা। ভালো লাগছে না। যখন একটু ফেসবুকে ঢুকি, একটু সময় পার করা যাবে, মোবাইলটা নিয়ে কিছুক্ষণ ফেসবুকিং করার পর বিকেল হয়ে গেল। প্রাইভেট যাওয়ার সময় হয়ে গেছে। আব্বু এখন বাসায় যদি না যাই তাহলে খবর আছে। এরপর বিছানা থেকে উঠে রেডি হয়ে ব্যাগে বই খাতা নিয়ে মিমাপুদের বাসায় চলে আসলাম। বাসার সামনে এসে কলিং বেল চাপ দিতেই কাজের মেয়ে দরজা খুলে দিল। কিছু না বলে বাসায় ঢুকে সোজা মিমাপুর রুমে চলে এলাম। এসে দেখি উনি বিছানায় বসে বসে মোবাইল নিয়ে কি যেন করছেন। আমি আসতে দেখে বিছানা থেকে উঠে বসতে বলে কোথায় যেন চলে গেলেন। আমি টেবিলের পাশে চেয়ারটা টেনে বসে পড়লাম আর মিমাপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ পিছনে দরজা আটকানোর শব্দ পেয়ে পিছনে তাকাতে দেখি মিমাপু হাতে একটা লাঠি নিয়ে রুমে ঢুকছেন। রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিলেন আর আমার কাছে এসে বসে পড়লেন। হাতে লাঠি আর দরজা লাগানো দুটো জিনিসে খুব অবাক হলাম আর একটু ভয় পেলাম। হাতে লাঠি কেন? এটা দিয়ে আমায় আবার মারবে না তো? কে চান্দু, ভয় পাচ্ছ নাকি? আ- আমি কেন ভয় পাবো? তারে তোতলাচ্ছিস কেন? কই তোতলাচ্ছি? বাদ দে, ভার্সিটির কথা মনে আছে কি করেছিলি? কি করেছিলাম? আমার কথার অমান্য করেছিস আর এখন বলছিস কি করেছিলাম? এখন তোকে এই লাঠি দিয়ে পিটাবো, যাতে আর জীবনেও আমার কথা অমান্য করতে না পারিস। আপু আমায় মাফ করে দেন, আমি সত্যি আর কখনো এমনটা করব না। না শোনা, তোমায় তো ছাড় দেওয়া হবে না। একবার যেহেতু ভুল করেছিস সেটা আবার করবি, তাই এখন এর শাস্তি তোকে পেতে হবে। ওঠ, আর এখন 50 বার কান ধরে উঠবস কর। কি এতবার কিভাবে করব? প্লিজ আপু, আজকের মতো ছেড়ে দেন আমার ভুল, আর কখনো আপনার কথা অমান্য করব না। মিয়াপুর ঠাস করে লাঠি দিয়ে পিঠে একটা মেরে বসলো। তাড়াতাড়ি দে বলছি, না হলে এই লাঠি দিয়ে তোকে মেরে লাঠি ভেঙে ফেলবো। না না দিচ্ছি, তবুও মারবেন না প্লিজ। যে জোরে মেরেছে, এরকম ভাবে আরেকটা দিলে আমি শেষ। তাই ভয়ে ভয়ে উঠবস করতে রাজি হয়ে গেলাম। তাড়াতাড়ি দে। না দিলে আবার লাঠি দিয়ে মেরে বসবে, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও উঠবস করতে হলো। প্রায় একটা না 20টা দিয়ে বললাম, আপু আমি আর পারছি না, প্লিজ এবারের মতো মাফ করে দেন। ওকে যা, এইবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম যাতে আর কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। কিছু বললাম না। এখন বই বের কর, আর কালকের পড়াগুলো কই দেখি কমপ্লিট হয়েছে কি না। এই নেন দেখুন। বই বের করে দিয়ে বললাম। মিম আপু কিছুক্ষণ দেখার পর গুড বয়, এইভাবে প্রতিদিন পড়া কমপ্লিট করে পড়তে আসবি। এরপর আরো কিছুক্ষণ পড়ানোর পর মিম আপু আমায় চলে যেতে বললেন। ব্যাগ গুছিয়ে চলে আসতে যাব, তখনই মিম আপু আবার পেছন থেকে ডাক দেন। শোন, কাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে থাকবি, তোকে সাথে নিয়ে একটু মার্কেটে যাব। তাহলে ভার্সিটি যাব কখন? একদিন না গেলে কিছু হবে না, তুই সকালে উঠে রেডি হয়ে থাকবি। না আমি আপনার সাথে যেতে পারবো না। কি বললি তুই, আবার বল। এসে আমার কলার চেপে ধরে। না মানে বলছি আমি যাব আপনার সাথে। এই তো, গুড বয়, মনে থাকে যেন। এখন বাসায় যা, আর গিয়ে একটু পড়তে বসবি। ওকে। তারপর দেরি না করে মিম আপুদের বাসা থেকে বের হয়ে সোজা আমাদের বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে কিছুক্ষণ পড়াশোনা করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো ফোনের রিংটনে। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে না দেখেই রিসিভ করলাম। ওই কুত্তা, কই তুই? এখনো ঘুমিয়ে আছিস তাই না? মনে নেই গতকাল কি বলেছিলাম? ওপাশ থেকে কথাগুলো ভেসে উঠলো। খালাম্মা, আপনি যাকে এখন ফোন দিয়েছেন উনি এখন ঘুমের দেশে আছেন। দয়া করে ওনার ঘুম ভাঙলে আবার ফোন দিয়েন, বলে ফোন কেটে দিলাম। ফোন কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। প্রায় কিছুক্ষণ পর নিচে আম্মুর আর একটা মেয়ের কথা শুনতে পেলাম। জানি না সকাল সকাল কে এসেছে। ঘুম ভেঙে যাওয়ায় আর ভালো করে ঘুমাতে পারিনি, তাই নিচে কারো কথা বলার আওয়াজ শুনতে পেলাম। সেদিকে কান্না দিয়ে আগের মতো ঘুমানোর চেষ্টা করলাম। এদিকে মিম ফোনে তামিমের এমন কথা শুনে রাগে আগুন হয়ে তামিমের বাসায় আসলো। এসে দেখে ওর বাবা মা বসে বসে চা খাচ্ছেন। তারা মিমকে দেখে একটু অবাক হলেন। এত সকাল সকাল মিম আবার কেন এসেছে? আরে মিমামুনি যে, তা হঠাৎ করে আমাদের কথা কিভাবে মনে পড়লো? না মানে আন্টি, পড়াশোনার চাপে একটু বিজি থাকি, তাই আসতে পারি না। আচ্ছা আন্টি, তামিম কই?
ওকে তো দেখছি না। ও তো এখনো ঘুমাচ্ছে, কেন কোনো দরকার আছে নাকি? হ্যাঁ, আসলে একটু মার্কেটে যাব তো, তাই ওকে সাথে নিতে এসেছিলাম। ও, তাহলে তুমি একটু বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। না আন্টি, তার কোনো প্রয়োজন হবে না। আমি নিজেই ওকে ডেকে আনছি। আপনি বসেন। আচ্ছা, তাহলে তুমি যাও। এরপর মিম সোজা তামিমের রুমে চলে এলো। এসে দেখে সে শান্তিতে ঘুমাচ্ছে, একদম ছোট বাচ্চার মতো লাগছে ওকে। প্রথমে মিম ভেবেছিল ওকে ঘুম থেকে জাগাবে না, কিন্তু পরক্ষণে ওর ফোনের কথাগুলো মনে পড়ে গেল। আমার কথা অমান্য করে এখন শান্তিতে ঘুমানো হচ্ছে, তাই না? দাঁড়াও চান্দু, তোমার ঘুম আমি ছোটাচ্ছি। অনেক শান্তিতে ঘুমাচ্ছিলাম, এমন সময় মনে হলো শ্বাস বিছানা ভিজা। আমার তো আবার এইসব করার অভ্যাস নেই, তাহলে বিছানা ভিজলো কি করে? আর ঘুমিয়ে থাকতে পারলাম না, চট করে উঠে পড়লাম আর এদিকে ওদিক তাকাতে লাগলাম। হঠাৎ সামনে তাকে দেখি মিম আপু একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে আর শয়তানে হাসি দিচ্ছে। আর বুঝতে বাকি রইল না গায়ে পানি কে দিয়েছে। আপনি আমার গায়ে পানি দিলেন কেন? দিয়েছি, বেশ করেছি। এখন না উঠলে আবারও দিব। আমার কথা অমান্য করা, তাই না? আর ফোনে কি যেন বলছিলি, মনে আছে? আমি আপনাকে কখন কি বললাম? মিম কিছু না বলে আমার ফোনটা নিয়ে কি যেন করে, আবার আমার কাছে দিয়ে বলল, দেখো ভালো করে, এটা কার নাম্বার? ভালো করে চেক করে দেখি এটা মিম আপুর নাম্বার। আর তখনই চোখ পড়ে কল হিস্ট্রিতে। এ কি, আমি এটা কি দেখছি? তার মানে একটু আগে মিম আপু আমায় কল দিয়েছিলেন, আর আমি নাকি ওনাকে কত কি বলে ফেললাম। এখন কি হবে আমার? হায় আল্লাহ, বাঁচাও মুঝে। কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। কি বলবো? কুত্তা, আমায় খালা আম্মা ডাকা, তাই না? আমি কি তোর খালা আম্মা লাগি? আমায় তোর খালা আম্মা লাগে? দাঁড়া। রাগে আমার কলার চেপে ধরে। সরি, তখন ঘুমের মধ্যে ফোন দিয়েছিলেন তো, তাই আমি বুঝতে পারিনি। বুঝবি কিভাবে? আমার বলা কথাটা তো তোর মনেই নেই। কিছু বললাম না। যা, উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমরা এখনই বের হব। কলেজ নাই বা গেলাম, কিন্তু আম্মু আব্বুকে কি বলবো যদি জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি? সে ব্যবস্থা আমি করে ফেলেছি। আন্টিকে বলেছি মার্কেটে যাব বলে তোকে সাথে নিতে এসেছি। ও, তাহলে ভালোই হলো। আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসছি। এরপর ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মিম আপু আগের মতো বিছানায় বসে আছেন। আপনি এখনো নিচে যান নাই? না, তোকে নিয়ে একসাথে যাব। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা, কিন্তু আগে আপনি নিচে যান। কেন? আমি নিচে যাব কেন? আপনার সামনেই কাপড় চেঞ্জ করব নাকি, তাই যেতে বলছি। করলে সমস্যা কি? কি এসব কি বলছেন আপু? আচ্ছা আমি যাচ্ছি, তুই রেডি হয়ে নিচে আয় তাড়াতাড়ি। বলে মিম আপু রুম থেকে বের হয়ে গেলেন। কি মেরে ভাই, কিছু মুখে আটকে না, যা মন চায় তাই বলে। এরপর আমি রেডি হয়ে নিচে চলে এলাম। এসে দেখি মিম আপু আম্মুর সাথে বসে বসে গল্প করছেন। চলেন, আমি রেডি। আন্টি, তাহলে আমি আজ আসি। আচ্ছা, দুজন সাবধানে যেও কিন্তু। তারপর মিম আপুকে সাথে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। মার্কেটে যাবেন কি দিয়ে? একটা রিক্সা ডাক, রিক্সা দিয়েই যাব। এক রিক্সায় দুজন? তাড়াতাড়ি ডাক, দেরি হয়ে যাচ্ছে। কি আর করার, অনেকক্ষণ খুঁজে একটা রিক্সা পেলাম। অতঃপর মিম আপুকে রিক্সা উঠতে বলে নিজে উঠে বসলাম, ইচ্ছা না থাকা সত্ত্বেও। কি হলো, এত চেপে বসছিস কেন? পড়ে যাবি তুই। এদিকে আয়। না, আমি ঠিক আছি। প্রথমবার কোনো মেয়ের সাথে এক রিক্সায় বসেছি তো, তাই একটু নার্ভাস ফিল হচ্ছে। তোকে আসতে বলছি না, এদিকে আয়। ওনার এমন রাগী ফেস দেখে আর থাকতে পারলাম না, ভয়ে ভয়ে ওনার সাথে চেপে বসলাম। রিক্সা চলছে নিজ গতিতে, আর সেই সাথে গায়ে হালকা বাতাসও লাগছে। এদিকে মিমাপুর সাথে চেপে বসার ফলে ওনার শরীর থেকে একটা পাগল করার মতো পারফিউম এসে নাকে লাগছে। বাতাসের কারণে ওনার চুলগুলো বারবার আমার নাকে এসে লাগছে। মন যাচ্ছে ওনার চুলে নিজের মুখ গুজে দেই, কারণ ওনার চুল থেকেও একটা পাগল করার মতো পারফিউম ভেসে আসছে। এক কথায় মিমাপুর সৌন্দর্যের বিবরণ দিয়ে ওনার সৌন্দর্য প্রকাশ করা যাবে না। এদিকে কথা বলতে বলতে রিক্সা এসে মার্কেটের সামনে দাঁড়িয়ে পড়লো। দুজন নেমে গেলাম, আর মিমাপু রিক্সা ভাড়া দিয়ে গেলেন। এরপর আমরা হাত ধরে মার্কেটের ভেতর ঢুকে পড়লেন। ভেতরে গিয়ে ওনার মন মতো কেনাকাটা করলেন। তারপর বাইরে এসে আমায় নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসলেন। বল, এখন কি খাবি? আমি কিছু খাবো না, আপনি খেয়ে নিন। তোকে এত কথা বলতে বলিনি, কি খাবি সেটা বল। বুঝেছি, ওনার কথা অমান্য করলে কপালে দুঃখ আছে, তাই বললাম আপনি যান, খাবেন, আমিও তাই খাবো। এরপর মিমাপু ওয়েটারকে ডেকে দুজনের জন্য কিছু খাবার অর্ডার দিলেন। কিছুক্ষণের মধ্যে ওয়েটার খাবার নিয়ে চলে এলো। তারপর দুজন যার যার মতো খেতে লাগলাম।
খাওয়া শেষ হলে বিল দিয়ে দুজন বাইরে চলে আসলাম। এসে মিমাপুর কথায় একটা রিক্সা ডাকলাম আর দুজন উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে রিক্সা এসে বাসার সামনে থামলো আর দুজন নেমে পড়লাম। এরপর মিমাপু আমার বাসায় চলে যেতে বললেন। আমিও আর দাঁড়িয়ে না থেকে বাসার ভিতরে ঢুকে পড়লাম। কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? মিমের মার্কেট করা শেষ? আমার আসতে থেকে আম্মু এসে কথাটা বললেন। হ্যাঁ আম্মু, সব শেষ করে এসেছি। আচ্ছা, তাহলে আয় এখন টেবিলে বস, আমি তোকে নাস্তা দিচ্ছি। না আম্মু, আমি খাবো না। মিমাপুর সাথে বাইরে খেয়ে এসেছি। আমি এখন রুমে গেলাম। আম্মুকে আর কিছু বলতে না দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ বসে থাকার পর গোসল করতে চলে গেলাম। গোসল করে বের হয়ে একটা কাপড় পরে নিচে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খেয়ে আবার নিজের রুমে চলে এলাম। এভাবেই কেটে গেল সারাদিন। বিকেল হয়ে এলে প্রতিদিনের মতো মিমাপুর কাছে পড়তে চলে গেলাম। কিছুক্ষণ পড়াশোনা করে আবার বাসায় চলে আসলাম। আজ উনি কোনো কারণে একটু রাগ দেখাননি। এরপর বাসায় এসে আরো কিছুক্ষণ পড়ার পর রাতের খাবারটাও খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে এলাম। এসে দেখি আমার সব বন্ধুরা বসে বসে আড্ডা দিচ্ছে, তাই আমিও গিয়ে ওদের সাথে যোগ হলাম। কিরে, আসতে এত তাড়াতাড়ি আসলি কিভাবে? কেন, আসতে পারে না নাকি? তা নয়, কিন্তু তুই তো সকালে দেরিতে ঘুম থেকে উঠিস, তাই বললাম আর কি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, তাই চলে আসলাম। এভাবে আরো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যার চলে আসলেন আর ক্লাস শুরু করে দিলেন। এভাবে এক এক করে সব করে ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে আসতে না আসতেই কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাক দিল। পেছনে তাকে দেখি ওই দিনের মেয়েটা, মানে ইমা। কি হলো, সে কখন থেকে ডাকছি, শুনতে পাও না? না মানে বলো, কিসের জন্য ডাকছেন? আবার আপনি? তোমাকে না তুমি করে বলতে বললাম। ও সরি, ভুল হয়ে গেছে। এখন বল, কেন ডাকছোস? আগে ওদের বিদায় করো, তারপর বলছি। আচ্ছা তোরা যা, আমি একটু পরে আসছি। আমার কথা মতো বন্ধুরা চলে গেল। তারপর ইমাকে বললাম, বলো এখন কি বলবা? গতকাল ভার্সিটিতে আসলে না কেন? ও কাল একটু শরীর খারাপ ছিল, তাই আসেনি। ও আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা দাও তো। কেন, আমার নাম্বার দিয়ে কি করবা? প্রেম করব, দিতে বলেছি, দাও। এত কথা বলো কেন? আচ্ছা ওয়া দিচ্ছি। এখানে রাগ করার কেসে 017 এনো, এটা আমার নাম্বার। রাতে কল দিলে ধরবা কিন্তু। এখন আমি গেলাম, বাই। আমি আর দাঁড়িয়ে না থেকে সোজা বাসায় চলে আসলাম। ভাগ্যিস আজ মিমাপু ছিলেন না, না হলে আমার যে কি হতো আল্লাহই জানেন। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে একটু ফেসবুকেতে লগ ইন করলাম। অনেকক্ষণ ধরে ফেসবুকে থাকায় কখন যে বিকাল হয়ে আসলো খেয়ালই নেই। এরপর ফেসবুক থেকে বের হয়ে ব্যাগে বই খাতা নিয়ে সোজা মিমাপুদের বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই মিমাপু দরজা খুলে দিলেন। মিমাপুর দিকে চোখ পড়তেই আমি তো অবাক, কারণ মিমাপু আজ একটা নীল শাড়ি পরছেন, তার সাথে ম্যাচিং করে চুড়ি আর ঠোঁটে হালকা লিপস্টিক। সব মিলিয়ে যেন ওনাকে পরীর চেয়েও ভীষণ সুন্দর লাগছে। কিন্তু আজ হঠাৎ করে উনি এভাবে সাজলেন কেন? কিছু তো ঘাবলা আছে নিশ্চয়ই। কি রে, এভাবে তাকিয়ে কি দেখছিস? দেখছি একটা পরীকে। তাই না? আমাকে আজ কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। মিমাপু আমার কথায় হয়তো লজ্জা পেয়েছে, যা ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে। যা, আমার লজ্জা করে না বুঝি? এখানে লজ্জার কি আছে? কিছু না, এবার ভিতরে আয়। এইভাবে আর কতক্ষণ বাহিরে দাঁড়িয়ে থাকবি? মনেই ছিল না। ভেতরে ঢুকে পড়লাম। আপু, বাসায় কি কেউ নেই? কাউকে দেখছি না তো। আম্মুকে নিয়ে আব্বুর ওনার একটা ফ্রেন্ডের বাসায় গেছে, আসতে বিকেল হবে। ও, কথা বলতে বলতে মিমাপুর রুমে চলে এলাম। এসে টেবিলের পাশের চেয়ারে বসে পড়লাম। মিমাপু একটা চেয়ার টেনে আমার পাশে বসে পড়লেন। আপু, একটা কথা বলবো, যদি রাগ না করেন। কি কথা বল? আজ আপনি শাড়ি পরেছেন কেন? এভাবে তো আর কোনোদিন শাড়ি পরেন নাই। তোর জন্য পড়েছি। কি? আমার জন্য? মানে? কিছু না, তুই বই বের কর, অনেক কথা হয়েছে আজ। এ নিন একটা বই বের করে দিয়ে। এরপর মিমাপু আমায় পড়ানো শুরু করে দিলেন। কিছুক্ষণ পড়ানোর পর আমার একটা শার্ট পরতে বললেন। আমি ওনার কথা মতো পড়তে লাগলাম। অনেকক্ষণ ধরে পড়ছি। এমন সময় মিমাপুর দিকে চোখ পড়তে দেখি উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ওনার তাকানো দেখে খানিকটা লজ্জা পেলাম, তার সাথে আবার চোখ নামেও ফেললাম আর আগের মতো পড়তে লাগলাম। এদিকে আমি পড়ছিলাম, এমন সময় হুট করে কে যেন আমার শার্টের কলার চেপে ধরে টান মেরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। কিছু বুঝতে না পারলেও চোখ বড় বড় করে সামনে তাকিয়ে আমি অনেক বড় শক খেলাম, কারণ যে আমার ঠোঁট চেপে ধরেছে সে আর কেউ না, মিমাপু। নিজেকে সারানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মিমাপুর সাথে পেয়ে উঠতে পারছি না। উনি এক হাত দিয়ে আমার পেছনের চুল খামসে ধরেছেন আর অন্য হাত দিয়ে আমার কলার চেপে ধরে আছেন, যার ফলে একটু নড়তে পারছি না। একটা নিষ্পাপ প্রাণের মতো শুধু ওনার কাজকর্ম দেখে যাচ্ছি। প্রায় 5 মিনিট কিস করার পর মিমাপু নিচ থেকেই আমার ছেড়ে দিলেন। আর তখনই আমি লজ্জা মাখা মুখ নিয়ে বললাম,
জি আপু, আপনার লজ্জা করলো না ছোট ভাইয়ের বয়সী ছেলেকে কিস করতে? আপনাকে সবসময় আমি বড় বোনের মতো ভাবতাম, আপনি কিনা সি। ওই, একদম বোন বলবি না, তাহলে খুন করে ফেলবো। শোন, আমি তোকে ভালোবাসি, তাই তোর ঠোঁটে কিস করার অধিকার শুধু আমার আছে, অন্য কারণ নেই। আমি তো অবাক তার এমন কথা শুনে। বলে কি মেয়েটা আমায় ভালোবাসে? ভাবতেও পারিনি জীবনে কোনো সিনিয়র মেয়ে আমি এইসব কথা বলবে। মিমাপু কি সত্যি আমায় ভালোবাসে নাকি মজা করছে? আপু কি বলছেন এসব? মাথা ঠিক আছে তো আপনার? আমার মাথা ঠিকই আছে, আমি তোকে ভালোবাসি, এইটা সত্যি। আর শুধু এইটাই নয়, আমি তোকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু এতদিন ইচ্ছে করে বলিনি। দেখেন আপু, এটা একদম ঠিক না। আমি আপনাকে সবসময় বড় বোনের চোখে। আবার বোন বলিস? তোকে না বোন বলতে নিষেধ করেছি, তা কানে যায় না? আমার কলার চেপে ধরে। তো কি বলবো? বউ বলবি, বউ। এখন বল, মিম, তুমি আমার বউ। না, আমি বলবো না। আর আপনি কিন্তু আমার উপরে জোর খাটাচ্ছেন। না বললে চর মারতে মারতে গাল লাল করে ফেলবো। বল বলছি। আমি কিন্তু আম্মু আব্বুকে সব বলে দেবো যে আপনি আমার সাথে কি কি করছেন। বুঝেছি, তুই এইভাবে শুনবি না, দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে কোথা থেকে এই যেন একটা ছুরি এনে আমার গলায় লাগিয়ে দিল। কি করছেন? কেটে যাবে তো, প্লিজ সরান। তাহলে বল, মিম, তুমি আমার বউ। না বললে এক্ষুনি গাল কেটে দিব। বলছি বলছি, মিম, তুমি আমার বউ। এইবার আই লাভ ইউ বল। দেখেন আমি ছোট বলে আপনি কিন্তু আমার উপর জোর খাটাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। আমি আম্মু আম্মুকে সব বলে দেবো আপনার কথা। বলবি কি না ছুরি দিয়ে গলা কেটে দিব? না, আমি বলছি আই লাভ ইউ। লাভ ইউ টু বাবু। বলে আমার গালে একটা কিস করে বসলো। এখন আমায় যেতে দেন প্লিজ, আমি বাসায় যাব। ওকে, বাট বাসায় গিয়ে যদি এইসব ব্যাপারে কাউকে কিছু বলিস, তাহলে তোর কপালে দুঃখ আছে, মনে রাখিস। না না, আমি কাউকে কিচ্ছু বলবো না, তবু আমায় যেতে দেন প্লিজ। ওকে, যাও। আর রাতে ফোন দিলে ফোন ধরবা কিন্তু। এরপর দেরি না করে ব্যাগ গুছিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে ঢুকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আল্লাহ, এই এমন মেয়ে সবকিছু জোর খাটিয়ে নিতে চায়। না জানি এখন থেকে আমার সাথে কি কি করে। আসলে সিনিয়র মেয়েদের প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই, তাই সিনিয়রদের সাথে বেশি কথাও বলি না। এর চেয়েও বড় কথা, এসব প্রেম ভালোবাসা আমার একদম বিরক্ত লাগে। তাই আজ পর্যন্ত কারোর সাথে এইসব জড়ায়নি। মাথায় একদম কাজ করছে না, কি যে করবো কিছুই ভেবে পাচ্ছি না। তাই পড়া বাদ দিয়ে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকেতে লগ ইন করলাম। অনেকক্ষণ ফেসবুকে থাকার পর খাবার সময় এসে পড়লো, তাই মোবাইলটা রেখে নিচে গিয়ে খাবারটা খেয়ে নিলাম। খেয়ে আবার রুমে চলে আসলাম। রুমে এসে যে না মোবাইলটা হাতে নিতে যাব, তখন ফোনে একটা কল আসে। আর সেটা হলো একটা আননোন নাম্বার। ধরবো কি ধরবো না ভাবতেছি, কারণ আননোন নাম্বার থেকে আমি বেশিরভাগ কল ধরি না। তবুও কে না কি হবে, এর চেয়ে ভালো ধরে দেখি কে ফোন করছে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি ইমা বলছি। ও ইমা, তুমি? তা এই সময় ফোন দিলা যে, কোনো দরকার আছে নাকি? কেন, দরকার ছাড়া বুঝি ফোন দেওয়া যাবে না? আরে না, সেটা না, এমনিই বললাম আর কি। ও আচ্ছা, খেয়েছো? খেয়ে আসলাম মাত্র। তুমি? আমিও খেয়ে আসলাম। এইভাবে ইমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। কল কেটে দিয়ে স্ক্রিনের দিকে তাকাতে দেখি মিমাপুর নাম্বার থেকে 5টা কল এসেছে, কিন্তু ইমার সাথে কথা বলায় ধরতে পারেনি। এখন কি হবে যদি কাল ভার্সিটিতে পেয়ে জিজ্ঞেস করে কল ধরলাম না কেন, তখন কি বলবো? ভাবতে না ভাবতে আবার মিমাপুর কল চলে আসলো। আর দেরি না করে চট করে ধরে ফেললাম। ওই কুত্তা, তোর নাম্বার ওয়েটিং দেখাচ্ছিল কেন? বল, কার সাথে কথা বলছিলি? আসলে আমার একটা ফ্রেন্ড কল করেছিল, তার সাথে কথা বলতেছিলাম এতক্ষণ। মিথ্যা বললাম, নাহলে নিশ্চিত কাল চৌড়িয়ে চৌড়িয়ে গাল লাল করে ফেলতো। ছেলে ফ্রেন্ড নাকি মেয়ে ফ্রেন্ড? ছেলে ফ্রেন্ড। গুড, কোনো মেয়ের সাথে যেন কথা বলতে না শুনি। এখন এইসব কথা বলার জন্য ফোন করেছেন নাকি? তাহলে এতক্ষণ ধরে ফোন ধরলা না কেন? আচ্ছা বাদ দাও, রাতে খেয়েছো? জি আপু, খেয়েছি। আপনি? কুত্তা, তুই আবার আমায় আপু বলছিস? দাঁড়া, কাল তোকে একবার কাছে পাই, আপুর ডাকার স্বাদ বের করবো। তা কালকেই দেখা যাবে, এখন ফোন রাখেন, আমি ঘুমাবো। বলে ফোন করে দিলাম। অনেক ঘুম পাচ্ছে, তাই দেরি না করে মোবাইলটা একপাশে রেখে বিছানায় গায়ে দিয়ে দিলাম। কিন্তু কিছুতেই ঘুম আসছে না, কারণ চোখ লাগলে মিমাপুর করা কেসের কথা মনে পড়ে যায়। অনেকক্ষণ এভাবে করার পর কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। চল্লা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে এলাম। এসে দেখি মিমাপু ওনার বন্ধুদের নিয়ে ভার্সিটির বট গাছের নিচে বসে বসে গল্প করছেন।
এই যে এখন আমি ক্লাসে যাব কি করে? ওনার সামনে দিয়ে গেলেই তো দেখে ফেলবেন, আর তখন কি করবেন নিজেই জানেন। কি করি একটা বুদ্ধি তো বের করতেই হবে, না হলে এইখানে দাঁড়িয়ে থাকতে হবে। দূর, যা হবার হবে। এখন কোনো রকমে ক্লাসে যেতে পারি দেখি। তারপর ধীরে ধীরে ক্লাসের দিকে এগোতে লাগলাম। মিমাপুর পাশ দিয়ে যেই না আসতে যাব, তখনই উনি আমায় ডেকে ফেললেন আর ডাক দিলেন। ওই, কই যাস? এদিকে আয়। যা, যেটার ভয় ছিল সেটাই হলো। এখন না গেলেও হবে না, তাই বাধ্য হয়ে যেতেই হলো। জি আপু, আমায় ডাকছেন? ওই, তোকে না আপু বলতে নিষেধ করছিলাম, তারপরও আবার আমায় আপু বলিস? আপু বলেছে তো, তা ঠিকই করেছে। তুই ওর থেকে কত বড়, তোকে আপু বলবে না তো কি বলবে? মিমাপুর বান্ধবীদের মধ্যে একজন বলল। ও তুই বুঝবি না। আর হ্যাঁ, তুই এখন চুপচাপ ক্লাসে যা, আর টিফিন টাইম হলে ভার্সিটি ক্যান্টিনে চলে আসবি, তোর সাথে কথা আছে। আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। ক্লাসে এসে বন্ধুদের সাথে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন আর ক্লাস করানো শুরু করে দিলেন। দেখতে দেখতে টিফিন টাইম চলে আসলো। এখন যদি মিমাপুর কথা মতো ক্যান্টিনে যাই, নিশ্চয়ই কপালে দুঃখ আছে। তাই বন্ধুদের বললাম, তোরা একটু থাক, আমি ওয়াশরুম থেকে আসি। এরপর ওদের কাছ থেকে সোজা ক্যান্টিনে চলে আসলাম। ক্যান্টিনে এসে দেখি মিমাপু ওনার বান্ধবীদের সাথে নিয়ে বসে আছেন। ধীর পায়ে হেঁটে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আমায় কেন রেখেছেন? তুই এসেছিস, আয় বস এখানে, তোর সাথে আমার বান্ধবীদের পরিচয় করিয়ে দিই। এ হলো ইরা, ও হলো ইভা, এইভাবে কয়েকজনের সাথে পরিচয় করে দিলেন। আর এ হলো আমাদের পিচ্ছি দুলা ভাই, তাই না? ওদের মুখ থেকে দুলাভাই কথাটা শুনে খানিকটা অবাক হলাম, সাথে লজ্জাও পেলাম। তার মানে মিমাপু নিশ্চয়ই আমার ব্যাপারে ওদেরকে কিছু বলেছে। ওই, চুপ থাক তোরা, দেখছিস না ও লজ্জা পাচ্ছে? ও মা, আমাদের পিচ্ছি দুলা ভাই লজ্জাও পায়। ওই, তোরা থামবি? বলেই সবাই হাসাহাসি করতে লাগলো। আচ্ছা, এখন বল তুই কি খাবি? আপনি যা অর্ডার দিবেন তাই খেয়ে নেব, জানি না করলে শুনবে না, তাই এটাই বলে দিলাম। এরপর মিমাপু সবার জন্য খাবার অর্ডার দিলেন। কিছুক্ষণের মধ্যেই খাবার এসে পড়লো আর সবাই যার যার মতো করে খেতে শুরু করলাম। খাওয়া শেষ হলে মিমাপুকে বলে আমার ক্লাসে চলে আসলাম। এসে জেনে ক্লাসে ঢুকতে যাব, তখনই সামনে ইমা এসে পদ আটকালো। ওই, তুমি কলেজের সিনিয়র মেয়েদের সাথে ক্যান্টিনে বসে কি করছিলা? মানে আমি কখন কার সাথে বসলাম? ওই যে মিম আপু আর উনার বান্ধবীদের সাথে বসলা, সেটার কথাই বলছি। ও মনে পড়েছে, আসলে উনি আমার টিফিন টাইমে ওনার সাথে দেখা করতে বলেছিলেন, তাই গিয়েছিলাম। সেটা ভালো কথা, কিন্তু ওদের সাথে বসে টিফিনে খেলা কেন? আসলে মানে মিমাপু আমায় জোর করে বসিয়ে দিয়েছিলেন, তাই বসে পড়লাম। কেন কেন উনি তোমায় কেন জোর করে বসাবেন? উনি কে হন তোমার? আমার প্রাইভেট টিচার। কি? হুম। কিন্তু কবে থেকে? আমায় আগে কখনো বলনি কেন? তোমার সাথে তো গতকালই পরিচিত হলাম, তাহলে বলার টাইম পাবো কোথায়? এমনি কিছু বলতে যাবে এর আগেই ক্লাসের স্যার চলে আসলেন, তাই আর কিছু না বলে সে তার সিটে গিয়ে বসে পড়লো আর আমি বোনদের পাশে এসে বসে পড়লাম। এভাবে সব ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়ে গেল। সবাই মিলে ক্লাস থেকে বের হয়ে আসলাম আর যার যার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আবার মিমাপুর কাছে পড়তে চলে গেলাম। এইভাবেই কেটে যাচ্ছিল আমার দিন। প্রথমে ভার্সিটি, তারপর বাসায় এসে মিমাপুর কাছে পড়তে যাওয়া, আবার বাসায় এসে পড়তে বসা। এর মধ্যে মিমাপু আমায় অনেক কেয়ার করতে শুরু করছে, কোনো কিছুর অধিকার খাটায়, আর যদি অন্যের কথা না শুনি তাহলে চৌড়িয়ে গাল লাল করে দেন। আর কোনো মেয়েকে আমার দ্বারা কাছে ভুলেও ঘেঁষতে দেন না, আর আমায় কোনো মেয়ের সাথে মিশতেও দেন না। যদি কোনো মেয়ের সাথে দেখেন তাহলে অবস্থা পুরাই খারাপ করে ফেলেন। আজকে ভার্সিটি থেকে ফিরে এসে খাবার খেয়ে বিকালে মিমাপুর কাছে পড়তে গেলাম। আমি যেতে উনি এসে রুমের দরজা খুলে দিলেন। তুই রুমে এসে বস, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, বেশি সময় লাগবে না। বলে ওয়াশরুমে চলে গেলেন আর দাঁড়িয়ে না থেকে টেবিলের পাশের চেয়ারে গিয়ে বসে পড়লাম। বসে বসে অনেক বোরিং লাগছে, তাই মোবাইল বের করে একটু ফেসবুকেতে লগ ইন করলাম। নিউজ পেতে ঘোরাঘুরি করছি, ঠিক তখন ফোনে একটা কল আসে। সে দেখি ইমার নাম্বার থেকে ফোন এসেছে। এই মেয়ে আবার এই অসময়ে ফোন দিয়েছে কেন? রিসিভ করে দেখি কি এমন দরকার পড়লো, যার কারণে এই সময় ফোন দিল। হ্যাঁ মা বল। কই তুমি এখন? আমি তো এখন মিমাপুর কাছে পড়তে এসেছি। কেন? তুমি কি একটু আমার সাথে মার্কেট যেতে পারবা? কিছু কেনাকাটার ছিল। আরে এখন আসবো কিভাবে? বললাম তো এখন আমি প্রাইভেট এসেছি, আর মিমাপু আমায় যেতে দেবেন না। প্লিজ, খুব দরকার ছিল, দেখো না কিছু বলে আসতে পারো কি না প্লিজ। আরে সত্যি আমি আসতে পারবো না। আচ্ছা একটা কাজ কর, তুই বরং কাল ভার্সিটি ছুটি হওয়ার পর মার্কেটে যাস, তখন আমিও ফ্রি আছি আর তোমার সাথে যেতেও পারবো। আচ্ছা তাহলে এটাই ভালো হবে, কাল কিন্তু ভার্সিটির পর দুজনে মার্কেট যাব, মনে থাকে যেন। এখন ফোন রাখলাম, বাই। ফোন কেটে দেওয়ার পর জেনে মোবাইলটা পকেটে ভরতে যাবো,
তখনই সামনে চোখ পড়তে দেখি মিম আপু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওয়াশরুম থেকে বের হয়ে হয়তো এতক্ষণ ধরে আমাদের কথাই শুনছিলেন। আপু কি আমাদের সব কথা শুনে ফেলেছেন? শুনে থাকলে এখন আমার কি হবে? আল্লাহ বাঁচাও মোরে। কার সাথে কথা বলতেছিলি এতক্ষণ? আমার কাছে এসে বললেন কথাটা। কই, কার সাথে তো? আপনি হয়তো ভুল ভুল দেখছেন। আমি দেখেছি তুই কার সাথে যেন কথা বলতেছিলি। সত্যি করে বল, কার সাথে কথা বলতেছিলি এতক্ষণ? ও হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছিল, তাই তার সাথে কথা বলতেছিলাম এতক্ষণ। কই দেখি, তোর ফোনটা দে তো। আমার ফোন কেন আমি আপনাকে দেব? দিতে বলছি, চুপচাপ দে। ভয়ে ভয়ে মোবাইলটা বের করে ওনার হাতে দিয়ে দিলাম। না জানি এখন কি হবে। উনি যদি ইমার কল লিস্ট দেখে ফেলেন তাহলে তো আমি শেষ। এদিকে মিমাপু মোবাইলটা নিয়েই রিসিভ কলের লিস্ট চেক করতে লাগলেন। প্রায় কিছুক্ষণ চেক করার পর হঠাৎ সজোরে মোবাইলটা মেঝেতে ছুঁড়ে মারলেন। আমি মাথা নিচু করে ছিলাম। হঠাৎ কিছু ভেঙে পড়ার আওয়াজ শুনে সামনে তাকাতে দেখলাম আমার মোবাইল টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে। মোবাইল ভেঙে গেছে। এটা দেখার পর আমি কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছি। কি বলবো খুঁজে পাচ্ছি না, শুধু অসহায়ের মতো ভাঙা মোবাইলটার দিকে তাকিয়ে আছি। তোর সাহস হলো কিভাবে আমি নিষেধ করার পরও আবার ওই মেয়েটার সাথে কথা বলার? রাগে আমার কলার চেপে ধরে। কিছুক্ষণ চুপ থাকার পর রাগ চরম পর্যায়ে উঠে গেল। আর থাকতে পারলাম না, ঠাস করে একটা চর বসিয়ে দিলাম মিমাপুর গালে। চর খেয়ে মিমাপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। হয়তো ভাবছেন আমি কিভাবে ওনাকে চর মারলাম। এদিকে আমিও চর দিয়ে কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমি কি ভুলটাই না করছি। জানি না মিমাপু আমার এখন কি অবস্থা করবেন, কিন্তু কি করবো, আমার এত দামের মোবাইলটা চোখের সামনে এইভাবে ভেঙে গেল। রাগ করার তো কথাই। আর ওইখানে না থেকে ব্যাগটা গুছিয়ে সোজা মিমাপুদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসলাম। বাসায় এসে ব্যাগটা বিছানায় ছড়িয়ে ফেলে দিয়ে বিছানায় বসে পড়লাম। অল্প সময়ের মধ্যেই কে থেকে কি হয়ে গেল। আজ খুব কষ্ট হচ্ছে। আমার এত স্বাদের মোবাইলটা এভাবে আমারই চোখের সামনে ভেঙে পড়লো। এখন আমি কি দিয়ে চলবো, কি নিয়ে থাকবো? এভাবে দেখতে দেখতে খাবারের সময় হয়ে এলো। আমার সে খাবারের জন্য ডাক দিয়ে গেলেও আমি খাবো না বলে দিলাম। না খাওয়ার কারণ কি, কেন খাবো না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করলেও সেগুলোর উত্তর দিলাম না, শুধু বললাম ভালো লাগছে না তাই খাবো না। আম্মু আর কিছু না বলে চলে গেলেন। মোবাইল নেই, জেগে থেকেও লাভ নেই, তাই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে আসলাম। এসে দেখি আমার সব বন্ধুরা বাইরে বসে আড্ডা দিচ্ছে। মোবাইলের জন্য এখনো মন খারাপ, তাই আমিও গিয়ে ওদের সাথে যোগ হলাম। কি রে, তোকে গতকাল রাতে এত ফোন করলাম, ধরলি না কেন? ফোন থাকলে না ধরবো? মানে? তারপর ওদের সবাইকে গতকালের সে ঘটনাটা খুলে বললাম। আমার কথা শুনে মনে হচ্ছে ওরা কোনো অস্বাভাবিক কথা শুনেছে, যেভাবে চেয়ে আছে। বলিস কি, ইমার সাথে কথা বলার কারণে মিমাপু তোর ফোন ভেঙে দিয়েছে? আর তুই এর জন্য ওনাকে চড় বসিয়ে দিলি? তোর ফোন ভাঙলে বুঝতে পারতি তখন আমার কি কষ্ট লেগেছিল। দোস্ত, একটা বিষয় তুই খেয়াল করেছিস? মিম আপু তোকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না, আর গতকাল ইমনের সাথে কথা বলার কারণে তোর ফোন ভেঙে দিলেন। মানে বুঝছিস কিছু? কি বুঝবো, তুই বল শুনি। আরে এটার মানে হলো মিমাপু তোকে ভালোবাসে। ভালোবাসে না চাই, আর উনি আমার সিনিয়র, আমাদের মধ্যে এইসব কিছু হয় কি করে? আর তোরা তো জানিসই আমি এইসব প্রেম ভালোবাসা একদম পছন্দ করি না। আরে এখানে সিনিয়র জুনিয়রদের মধ্যেও প্রেম ভালোবাসা হয় জানিস। আর মিম আপু তোকে যেভাবে শাসন করে এর মধ্যেই বোঝাই যায় উনি তোকে কতটা ভালোবাসেন। বাদে তো এইসব, এখন চল ক্লাসে যাই, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চল। এরপর সবাই মিলে ক্লাসে চলে আসলাম। এই কিছুক্ষণ পর স্যারও ক্লাসে চলে আসলেন আর ক্লাস করতে লাগলেন। দেখতে দেখতে সব ক্লাস শেষ করে সবাই মিলে ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম। বাইরে এসে বন্ধুদের সাথে কথা বলছি। এমন সময় সামনে থেকে দেখি মিম আপু ওনার বন্ধুদের সাথে নিয়ে দাঁড়িয়ে আছেন। এখন যদি ওনার সামনে দিয়ে যাই তাহলে নিশ্চয়ই কিছু একটা হতে পারে, তাই ওরা যেভাবে আমাদের না দেখে সেদিকে হাঁটা ধরলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। এর আগে পেছন থেকে মিম আপু ডাক দিলেন। বন্ধুদের সাথে নিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। জি আপু, আমার ডাকছেন? তোর সাথে একটু দরকার আছে, তোর বন্ধুদের আগে যেতে বল। কেন, ওরা কেন যাবে? ওরা থাকলে সমস্যা কি? বলছি না ওদের যেতে বল। দোস্ত সমস্যা নেই, তুই থাক, আমরা গেলাম। ওরা তো চলে গেছে, এখন বলেন আমায় দিয়ে আপনার কি দরকার? তোকে এখন আমার সাথে একটু মার্কেটে যেতে হবে। সরি, আমি পারবো না আপনার সাথে যেতে, আমার অন্য কাজ আছে। ওই, এত কথা বলিস কেন? যেতে বলছি যাবি, না হলে মেরে হাত পা ভেঙে দিব। এমনিতেই গতকাল চর মেরেছিস, কিছু বলিনি, তার উপর আজকে আবার আমার মুখের ওপর মানা করিস। কিছু না বলে শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছি। চল আমার সাথে। বলে আমার হাত ধরে ভার্সিটির বাইরে নিয়ে আসলো। বাইরে এসে একটি রিক্সা ডেকে নিজে উঠে আমায়ও উঠতে বললো। আমি ওর কথা না বাড়িয়ে উঠে বললাম। কিছুক্ষণ রিক্সায় বসে থাকার পর রিক্সা এসে একটা মার্কেটের সামনে থামলো। দুজন নেমে গিয়ে রিক্সা ভাড়া মিটিয়ে
মার্কেটের ভেতর ঢুকে পড়লাম। এরপর মিমাপু আমায় নিয়ে একটা মোবাইলের দোকানে আসলেন। দেখ তো এখানে কোনটা তোর পছন্দ হয়। আমার পছন্দ দিয়ে কী করবে? আর কার জন্য ফোন নেবেন? আমার একটা ফ্রেন্ডকে গিফট করব। এখন একটা ভালো দেখে ফোন চয়েস করে দে তো। জানি পছন্দ করে না দিলে হবে না, তাই ভালো দেখে একটা ফোন দেখে বললাম, এটা নেন, খুব ভালো হবে। আচ্ছা, এটা প্যাকেট করে দিয়ে দিন তো। দোকানদারও ওনার কথা মতো মোবাইলটা প্যাক করে দিল। তারপর টাকাটা দিয়ে মোবাইলটা নিয়ে দোকান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে একটা রিক্সা নিয়ে দুজন বাসায় চলে আসলাম। শোন, এখন বাসায় যা, আর খেয়ে দিয়ে বিকেলে চুপচাপ পড়তে চলে আসবি। মাথা নাড়িয়ে বাসায় ঢুকে পড়লাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। জানি পড়তে না গেলে বাসায় এসে নিয়ে যাবে, তাই ব্যাগ গুছিয়ে মিমাপুদের বাসায় চলে আসলাম। দরজার কাছে এসে কলিং বেল চাপ দিতেই কাজের মেয়েটা দরজা খুলে দিল। এরপর সোজা মিমাপুর রুমে চলে আসলাম। এসেছিস? দাঁড়া, আমি আসছি, তুই একটু বস। বলেই রুম থেকে বের হয়ে গেল। একটা চেয়ার টেনে বসে পড়লাম টেবিলের পাশে। কিছুক্ষণ পর মিমাপু হাতে একটা বক্স নিয়ে রুমে ঢুকলেন আর আমার পাশে বসে বললেন, নে ধর, এটা তোর জন্য। কি আছে এতে? খুলেই দেখ না। ওনার কথা মতো বক্সটা খুলে দেখলাম একটা ফোন, যেটা মার্কেটে গিয়ে ওনার সাথে কিনেছিলাম। এটা তো ফোন, কিন্তু আমায় দিচ্ছেন কেন? কাল যে তোর ফোন ভেঙেছিলাম, সেটা ফেরত দিলাম। সরি, আমি আপনার কোনো জিনিস নিতে পারবো না। আপনার জিনিস আপনিই রাখেন। ওই চুপ, একদম মুখের ওপর কথা বলবি না। তোকে ভালোবাসি বলে তোর সব অপরাধ মাফ করে দিই। এমনকি কালকে চড় দেওয়ার পরও কিছু বলিনি, কারণ আমি তোকে ভালোবাসি। এখন চুপচাপ এই ফোনটা নে, আর এই নে নতুন সিম। এইটা মোবাইলে লাগিয়ে দে, যাতে কেউ তোর নাম্বার না পায়। আর ভুলেও কোনো মেয়েকে তোর নাম্বার দিবি না, না হলে তোর কি যে অবস্থা করব নিজেই জানি না। আমার মুখ চেপে ধরে কথাগুলো বললো। আপু লাগতে তালু, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, যেভাবে ধরে রেখেছে। কথাগুলো যাতে মনে থাকে। এখন বই বের কর। কি আর করবো, যেভাবে রেগে আছে কিছু বললেই মারতে পারে, তাই আর কিছু না বলে মোবাইলটা নিয়ে নিলাম। এরপর বই বের করে মিমাপুর কাছে দিলাম। এইভাবে কিছুক্ষণ পড়ানোর পর মিমাপু আমায় চলে যেতে বললেন। আমিও ওনার কথা মতো ব্যাগ গুছিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ব্যাগ থেকে মোবাইলটা বের করে মিমাপুর দেওয়া সিম ফোনে ঢুকিয়ে মোবাইলটা অন করলাম। এরপর আগের সিমের সব নাম্বার এটাতে অ্যাড করলাম। এভাবে আরও অনেক কাজ করে মোবাইলের চার্জে লাগিয়ে নিচে খেতে গেলাম। খেয়ে দিয়ে আবার নিজের রুমে চলে এলাম। রুমে এসে ফেসবুকে ঢুকে বন্ধুদের সাথে একটু কথা বলে সবাই জিজ্ঞেস করতেছে মোবাইল পেলাম কই। আমি বলেছি কাল ভার্সিটি আসলে বলবো। এভাবেই ওদের সাথে আরও কিছুক্ষণ কথা বলার পর যে না ফেসবুক থেকে বের হতে যাব, তখনই মিয়াপুর আইডি থেকে একটা মেসেজ আসলো। আপনাদের তো বলাই হয়নি, মিয়াপুর সাথে আমি অনেক আগে থেকেই অ্যাড আছি, তো ওনার আইডি চিনতে কোনো ভুল হলো না। এ ওই, রাতে খাওয়া দাওয়া হয়েছে? জি, আপনার? তো এখন কি করছিস? এই তো বসে আছি, আপনি? শুয়ে আছি। আচ্ছা, তোর আইডির পাস দে তো। কেন? আমি কেন আমার আইডির পাস আপনাকে দেবো? তোকে দিতে বলছি, দে। এত কথা বলিস কেন? কিন্তু পাস নিয়ে কি করবেন সেটা তো বলবেন নাকি? এখন যদি পাস না দিস, তাহলে কাল তোকে ভার্সিটিতে মজা বোঝাবো। এই না, এমন করেন কেন? দিচ্ছি তো, এই নেন পাসওয়ার্ড আর নাম্বার আমার ওই সিমের। কেমন রাগি মেয়ে জানেনই তো, বলা যায় না, কাল ভার্সিটিতে গেলে সত্যি অবস্থা খারাপ করতে পারে, তাই দিয়ে দিলাম। এই তো, গুড বয়। এখন চুপচাপ ঘুমিয়ে পড়, আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস। আমার এখন ঘুম আসছে না, পরে ঘুমাবো। তোকে যেটা বলছি সেটা কর। চুপচাপ ফেসবুক থেকে বের হয়ে ঘুমা বলছি। যাচ্ছি, এত রাগ দেখাতে হবে না। ওই, আমি রাগ দেখাই? হ্যাঁ, দাঁড়া, কাল তোকে মজা বোঝাবো। সরি আপু, আমার ভুল হয়েছে, প্লিজ মাফ করে দেন। কুত্তা, তুই আবার আমার আপু বলছিস? দাঁড়া, কাল ভার্সিটিতে তোকে একবার কাছে পাই, বোঝাবো মজা। আমার ভুলে গেছে, আর এমন হবে না সত্যি। চুপচাপ ঘুমা গিয়ে যা। যাচ্ছি বলে ফেসবুক থেকে বের হয়ে আসলাম। তারপর মোবাইলটা একপাশে রেখে দিলাম, এক ঘুম। না জানে কাল সকালে আমার জন্য কি অপেক্ষা করছে, আল্লাহ বাঁচিয়ে রেখে এই গুন্ডের হাত থেকে। সকাল্লা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে এলাম। এসে থেকে আমার সব বন্ধুরা বাইরে বসে বসে আড্ডা দিচ্ছে, আমিও গিয়ে ওদের সাথে যোগ হলাম। কিরে, তোর না ফোন ভেঙে গেছে? তাহলে কাল ফেবুতে আসলি কি করে? হ্যাঁ, আর তুই বললি যে আর একটা ফোন পেয়েছিস, সেটা কে দিল? আরে থাম বলছি, এত প্রশ্ন একসাথে করছিস, তাহলে কোনটার উত্তর দেবো? আচ্ছা ঠিক আছে, বল। শোন তাহলে। তারপর ওদের গতকালের ঘটনাটা বললাম। কি মেয়ে রে বাবা, নিজেই ফোন ভাঙে আবার নিজেই ফোন কিনে দেয়।
দেখছিস মিম আপু তোকে সত্যি ভালোবাসে, তাই ফোন ভাঙার পরও আর একটা ফোন কিনে দিয়েছে। ওই এসব কথা বাদ দে, ভালো লাগে না আমার। আচ্ছা আর বলবো না, রাগ করিস না। এরপর বন্ধুদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে স্যারও চলে এলো আর ক্লাস করাতে লাগলেন। একে একে সব ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বের হয়ে আসলাম। ভার্সিটির ভেতর বন্ধুদের নিয়ে হাঁটছি, এমন সময় পেছন থেকে কে যেন ডাক দিল। তাকে দেখি মা পেছন থেকে ডাকছে। কি হলো, ডাকছি যে শুনতে পাও না? সরি, আসলে শুনতে পাইনি। আচ্ছা বলো, কেন ডাকছো? তোমার সাথে আমার কিছু কথা আছে, ওইদিকে একটু চলো। বলে আমার হাত ধরে ভার্সিটির পেছনে নিয়ে আসলো। কি এমন কথা আছে যে এইখানে আনলা? আগে বলো, কালকে আমার ফোন ধরলে না কেন? ও এই কথা, আসলে আমার ফোন নষ্ট হয়ে গেছে। এখন তুমি বলো কিভাবে ফোন ধরবো? মিথ্যা বললাম, নাহলে অযথা প্রশ্ন করবে। ও, কিন্তু গতকাল তুমি মিমাপুর সাথে কোথায় গিয়েছিলে? এই রে, মনে হয় ইমা গতকাল দেখেছে যে আমি মিমাপুর সাথে গিয়েছিলাম। এখন একে কি বলি? আসলে ওনার কিছু কেনাকাটা করার ছিল, তাই আমার জোর করে নিয়ে গেছেন। আমারও তো কিছু কেনাকাটা করার ছিল, তাহলে আমার সাথে না গিয়ে ওনার সাথে গেলে কেন? কি করব বলো, উনি জোর করে নিয়ে গেছেন তাই যেতে হলো। আচ্ছা আমি কাল তোমার সাথে যাব মার্কেটে, হবে তো নাকি? হবে। আচ্ছা তাহলে এখন চলো বাসে যাই। চলো। এরপর ইমাকে নিয়ে চলে আসতে যাব, তখন সামনে তাকে যাকে দেখলাম, তাকে দেখার পর ভয়ে আমার গলা শুকিয়ে গেল। এইখানে কি করছে? তার মানে এতক্ষণ ধরে ও আমাদের সব কথা শুনে ফেলেছে। কারণ সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, মিমাপু। মিমাপু আমাদের দুজনকে একসাথে দেখে রাগের দৃষ্টিতে আমাদেরকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে এখন এসে গালে কয়েকটা চর বসে দেবেন, কিন্তু না, মিমাপু তা না করে রাগে কান্না করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে গেলেন। আমি তো পুরোই অবাক ওনার এমন কাণ্ড দেখে, যে কিনা আমায় কোনো মেয়ের সাথে দেখলে চর না মেরে শান্তি হয় না, সে কিনা এইভাবে কান্না করতে করতে চলে গেল। আমার মতো হয়তো ইমাও কিছুটা অবাক হয়েছে মিমাপুর এমন রিয়াকশনে। এই মিমাপু আমাদেরকে দেখে এইভাবে কান্না করতে করতে চলে গেল কেন? কি জানে। আচ্ছা বাদ দাও, এখন বাই, আমি বাসায় গেলাম, তুমিও যাও। ভাই। ইমা চলে যাওয়ার পর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়লাম। এদিকে মেয়ে আপু বাসায় গিয়ে আব্বু আম্মু বলে চিৎকার করতে লাগলো। মেয়ের চিৎকার শুনে মা বাবা দুজনে রুম থেকে বের হয়ে আসলেন। কিরে মামুনি, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, আর এইভাবে কান্না করছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? আমি তোমাদের কাছে আজ একটা জিনিস চাইবো, দিবা? এভাবে বলছো কেন মামুনি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি যা যা চেয়েছো আমরা তোমায় সব দিয়েছি। বলো আজ তোমার কি লাগবে, যে কোনো মতে সেটা তোমায় এনে দেব। তারে কথা দাও, আমি এখন যেটা চাইবো আমায় সেটাই দিবা। আচ্ছা কথা দিলাম, এখন বলো তুমি কি চাও। আমি আজকেই তামিমকে বিয়ে করতে চাই। এইটা কি বলছিস মা? হঠাৎ এইসব কথা কেন বলছিস? আমি এত কিছু শুনতে চাই না, এখন বলো আমাদের বিয়ে দিবা কিনা। যদি তামিমের সাথে আমার বিয়ে না দাও তাহলে কিন্তু আমি সুসাইড করব বলে দিলাম। মামুনি কি হয়েছে? আব্বুকে একটু বলো তো, এভাবে আজ হুট করেই বিয়ের কথা বলছো কেন? আপু, তামিম আমার সামনে অন্য মেয়েদের সাথে কথা বলে, আড্ডা দেয়। আমি নিষেধ করার পরও আজ একটা মেয়ের সাথে কথা বলেছে, যাদের থেকে আমার খুব কষ্ট লাগে। ও একদম আমার কথা শোনে না। আমায় এখন ভীষণ ভয় করছে, যদি ওকে হারিয়ে ফেলি। আপু, আমি ওকে হারাতে চাই না, প্লিজ তুমি কিছু একটা করো, প্লিজ। এভাবে কাঁদে না মামুনি। আর তামিম হয়তো ওর বন্ধু মনে করে কথা বলে, অথবা কোনো প্রয়োজনে কথা বলে। না, ও কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, প্রয়োজন হলেও না, শুধু আমার সাথে কথা বলবে। শোনো পাগলি মেয়ের কথা, ওর ক্লাসমেটের সাথে তুই প্রয়োজনে কথা বলতেই পারে। এইখানে কেন তোর সাথে কথা বলবে? বললাম না, ও কারোর সাথে কথা বলতে পারবে না, শুধু আমার সাথে বলবে। এখন বলো ওর সাথে আমার বিয়ে দিবা কিনা। আরে কি বলছো এসব? এখনো তো তোমাদের পড়াশোনাই শেষ হয় নাই। এখন বিয়ে করলে তো দুজনেরই পড়াশোনায় ক্ষতি হবে। আর বললাম না, আমি এত কিছু শুনতে চাই না। তোমরা আমায় ওর সাথে বিয়ে দিবা কিনা সেটা বলো, হ্যাঁ অথবা না, কোনটা? না হলে কিন্তু আমি এক্ষুনি চুরি দিয়ে হাত কেটে ফেলবো। মামুনি এমন করে না, আমার একটা কথা শোনো আগে। না, আমি কিছু শুনবো না, হ্যাঁ অথবা না, যে কোনো একটা বলো, না হলে এক্ষুনি ছুরি হাতে চালিয়ে দিব। ও হ্যাঁ বলে দাও, আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো?
উনিও কাঁদো কাঁদো গলায় বললেন। মিমের বাবা পরিস্থিতি খারাপ দেখে হ্যাঁ বলে দিলেন। মিম সাথে সাথে সুইটা ফেলে দিয়ে খুশিতে বাবাকে গিয়ে জড়ে ধরলো। লাভ ইউ আব্বু, তুমি অনেক ভালো। হয়েছে, আর বলতে হবে না। কাল আমরা তামিমদের বাসায় যাব আর তোমার বিয়ের কথা পাক্কা করে আসবো। আচ্ছা। আর লজ্জা পেতে হবে না। এখন আয়, কিছু খেয়ে নে, সারাদিন ধরে তুই কিছুই খাসনি। এরপর মিমের আম্মু মিমকে খাবার খাইয়ে দিয়ে সব পরিষ্কার করে ঘরে চলে এলেন। মিমও খাবার খেয়ে নিজের রুমে এসে সেই খুশি, আর খুশিতে হালকা নাচানাচিও করছে, কারণ তার এতদিনের ইচ্ছা আজ পূরণ হতে চলেছে। তামিমকে সে একেবারে নিজের করে পেতে চলেছে। ও হ্যাঁ, আপনারা হয়তো এখন ভাবছেন যে মিমের এমন আজব কথা শুনেও কেন ওর আব্বু ওকে কিছু বলেনি, উল্টা বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আসলে মিমের বাবা আর তামিমের বাবা অনেক আগে থেকেই ভেবে রেখেছেন যে তাদের ছেলে মেয়ে বড় হলে একে অন্যের সাথে বিয়ে দেবেন, যাতে তাদের বন্ধুত্বটা আরও মজবুত থাকে সারা জীবন। এই কথা মিম অনেক আগে থেকেই জানে, আর যেদিন থেকে জেনেছে সেদিন থেকেই তামিমকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করছে। কিন্তু এদিকে তামিম এসবের কিছু জানে না, তাই মিমের প্রতি ওর কোনো ফিলিংস নেই। এখন গল্পে আসে যাক। এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে, আর প্রাইভেট টাইমও হয়ে আছে। আজ প্রাইভেট গেলে না জানি মিম আপু আবার কি অবস্থা করেন, আবার না গেলেও তো হবে না। আম্মু এসে কত প্রশ্ন করবে, দূর, এত না হবে চলেই যাই, পরে যা হওয়ার হবে। এরপর হাত মুখ ধুয়ে ব্যাগ নিয়ে চলে আসলাম মিম আপুদের বাসায়। বাইরে থেকে কলিং বেল চাপ দিতেই আন্টি এসে দরজা খুলে দিলেন। আরে তামিম বাবাজি যে, কেমন আছো? জি আন্টি, ভালো আছি, আপনি? হুম, ভালো। যাও, মিমোর রুমেই আছে, গিয়ে দেখো। আর দাঁড়িয়ে না থেকে সোজা মিম আপুর রুমে আসলাম। এসে দেখি উনি টেবিলে বসে বসে কি যেন ভাবছেন আর মুসকে মুসকে হাসছেন। আমিও ধীরে ধীরে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। আমার উপস্থিত টের পেয়ে উনি আমার দিকে তাকালেন। তুমি এসেছো, আসো এখানে বসো। আমি চুপচাপ বসে বললাম। বুঝলাম না ওনার কাজ আজ কি হলো। ভার্সিটিতে রাগে কান্না করে চলে আসলেন, আর এখানে সে তুমি করে কি সুন্দরভাবে কথা বলছেন। কিছু তো বুঝতেছে না ওনার হাবভাব। কি হলো, চুপ করে আছো কেন? হ্যাঁ না, মানে বলছিলাম আজ আপনাকে এত খুশি খুশি লাগছে কেন? কারণ আমার এতদিনের ইচ্ছে কাল পূরণ হতে চলেছে। কি এমন ইচ্ছা যে কাল পূরণ হবে? আছে, তা এখন বলা যাবে না, কাল সময় হলেই দেখতে পারবা। তোমাকে তো কাল সারপ্রাইজ দেব, তাই আজ কিছু বলবো না জান। কিছু বললাম না, শুধু ভাবতে লাগলাম কি এমন আছে যা আজ বলা যাবে না। এখন বই বের করো, আর হ্যাঁ, আজ বেশি পড়াবো না, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিব। কিছু বললাম না, ওনার কথা মতো বই বের করে দিলাম। তারপর উনি আমায় পড়াতে শুরু করলেন। প্রায় আধা ঘন্টা পড়ানোর পর আমায় চলে যেতে বললেন। আমিও আর কথা না বাড়িয়ে ব্যাগ গুছিয়ে বাসায় চলে আসলাম। বুঝলাম না আজ মিমাপুর কি এমন হয়েছে যার জন্য এত খুশি খুশি লাগছে ওনাকে। দূর, আমি এইসব কেন ভাবতে যাচ্ছি, ওনার বিষয়ে ওনার যা ভালো লাগে করুক, আমার কি। এরপর বাসায় এসে রুমে গিয়ে বিছানায় বসে পড়লাম। আর কিছুক্ষণ পর একটু পড়তে বসলাম। কিছুক্ষণ পর পর আবার উঠে পড়লাম আর ফেসবুকেতে লগ ইন করলাম। অনেকক্ষণ ফেসবুকেতে থাকার পর আম্মু এসে রাতে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। তারপর মোবাইলে চার্জে লাগিয়ে খেতে চলে গেলাম। খাবার খেয়ে আবার নিজের রুমে চলে এলাম। রুমে এসে আরও কিছুক্ষণ মোবাইল টিপ দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে এলাম। আজকে মিমাপুকে কোথাও দেখছে না, মনে হয় ভার্সিটিতে আসেননি। উনি তো প্রতিদিন ভার্সিটিতে আসেন, তাহলে আজ মিস দিলেন কেন, ব্যাপার কি? ভাবতে ভাবতে বন্ধুদের কাছে চলে এলাম। ওই মিমাপু কোথায় রে, আজ ওনাকে দেখছি না যে। কেন, উনি না আসলে তোর কি? তার মানে কি তুইও ওনাকে ভালোবেসে ফেলেছিস? তোর আমি এটা কখন বললাম? প্রতিদিন তো আসেন, আজ দেখছি না তাই জিজ্ঞেস করলাম। আমরাও দেখিনি, মনে হয় আজ আসেননি নাই। এভাবে ওদের সাথে আরও কিছুক্ষণ কথা বলার পর ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে সব করে ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। আজ ইমাকেও ভার্সিটিতে দেখিনি, নাহলে নিশ্চয়ই জোর করে ওর সাথে মার্কেটে নিয়ে যেত। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই মিমাপু এসে দরজা খুলে দিলেন। আমি তো ওনাকে দেখে অবাক, মিমাপু আমাদের বাসায় কী করছেন, তাও এই সময়? আপু, আপনি আমাদের বাসায়? আমার শ্বশুর বাড়িতে এসেছি। কি আজে বাজে কথা বলছেন, মাথা ঠিক আছে আপনার? কিসের শ্বশুরবাড়ি? হ্যাঁ, কে এসেছে মিম? ভিতর থেকে আম্মু বললেন। আপনার ছেলে এসেছে। দূর, হচ্ছে কি এইখানে তাহলে? আমি কিছুই বুঝবো না, আগে ভেতরে যাই বলে মিমাপুকে সরিয়ে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে তো আমি আরও বড় শখ খেলাম, কারণ ড্রয়িং রুমে তাকে দেখে মিমাপুর বাবা মা আর আব্বু বসে বসে গল্প করছেন। কিন্তু এরা সবাই এখানে কি করছে কিছুই মাথায় আসছে না। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভদ্রতার খাতিরে আঙ্কেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আপনারা বসায় কথা বলেন, আমি একটু আসি বলে সোজা আম্মুর কাছে চলে এলাম। এসে দেখি আম্মু রান্নাঘরে ওদের জন্য রাস্তা বানাচ্ছে। আমি কি ওনার সাথে দাঁড়ালাম আর বললাম, আম্মু
কি হচ্ছে এইসব? মিয়াপুর বাবা মা হঠাৎ আমাদের বাসায় কেন? তোর আর মিমের বিয়ে নিয়ে আলাপ করতে এসেছেন। কি? আমার আর মিমাপুর বিয়ে মানে? হ্যাঁ, ওরা তোর বাবার সাথে তোদের বিয়ের কথা পাকা করতে এসেছেন। আর হ্যাঁ, তোকে তো একটা কথা বলাই হয়নি। তোর আব্বু আর মিমের আব্বু অনেক আগের থেকে ঠিক করে রেখেছেন যে বড় হলে তোদের বিয়ে দিবেন, যাতে তাদের বন্ধুত্বটা সারা জীবন টিকে থাকে। নাস্তা বানাতে বানাতে বললেন, কি বলছো এইসব আম্মু? ওদের বন্ধু তো টিকিয়ে রাখার জন্য আমায় কুরবানি করে দিচ্ছ? না আম্মু, এটা আমি মেনে নেব না। আমি এই বিয়ে করবো না, কিছুতেই না। কেন করবি না শুনি? মিম কি দেখতে খারাপ নাকি? ওর মধ্যে কোনো কিছুর কমতি আছে? এইসবের কিছুই না। উনি আমার থেকে বড়, আর আমি যদি ওনাকে বিয়ে করি তাহলে লোকে আমায় নিয়ে হাসি ঠাট্টা করবে। আর তাছাড়া উনি আমায় শুধু শুধু মারেন। যদি ওনার কথার একটু এদিক ওদিক হয় তাহলে মেরে আমার গাল লাল করে ফেলে। এই দুই কারণে তুই মিমকে আমাদের এত ভালো লাগে। তোকে ঠিক করার কেউ হলে মিমেই করতে পারবে। আর আমি এসব ব্যাপারে আর কিছু শুনতে চাই না। মিমের সাথে তোর বিয়ে হবে, এতে তোর অমত থাকুক বা না থাকুক। এখন তোর কিছু বলার থাকলে তোর আব্বুকে গিয়ে বল, আমার কাজে ডিস্টার্ব করবি না। যা সর। দূর, ভালো লাগে না। এবারের কেউ আমায় একটু ভালোবাসে না। থাকবো না আর এই বাড়িতে, চলে যাব কোনো একদিন বলে নিজের রুমে চলে এলাম। রুমে এসে বিছানায় বসে বসে ভাবছি কি থেকে কি হতে চলেছে। মিমাপুর সাথে আমায় বিয়ে হলে তো জীবন একদম পাতা পাতা হয়ে যাবে। এখন আমি কি করব? যাই হয়ে যাক না কেন, এই বিয়ে আমি কিছুতেই করব না, কিছুতেই না। বিছানায় বসে বসে এরকম আরো নানান কথা ভাবতেছি, তখনই দরজা আটকানোর আওয়াজ শুনতে পেলাম। পিছনে দেখে দেখে মিমাপু রুমে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছেন। আপনি আমার রুমে কি করছেন? আর দরজা আটকালেন কেন? খুলুন বলছি, কেউ দেখলে খারাপ ভাববে তো। কেউ কিছু ভাববে না। আর এখন রুমে কেউ আসবেও না। নিচে সবাই বসে বসে আমাদের বিয়ের বিষয়ে আলোচনা করছেন, তাই আমি এখানে চলে এলাম। আমার দিকে এগোতে এগোতে বলল, আপনি আমার দিকে এইভাবে এগোচ্ছেন কেন? কাছে আসবেন না, বলে দিলাম। আসলে কি করবা শুনি? আপু প্লিজ আমায় ছেড়ে দেন, আমি এই বিয়ে করব না। আমি আপনাকে ভালোবাসি না। কেন আমার পিছনে লেগে আছেন? মিমার কিছু না বলে আমার কাছে এসে আমায় ধাক্কা দিয়েই বিছানায় ফেলে দিলেন আর আমার উপর চড়ে বসলেন। তারপর আমার মুখের কাছে ওনার মুখ এনে বললেন, শোন, আগেও বলেছি, এখনো বলছি, আমি তোকে ভালোবাসি। আর এখন তুই যদি আমায় ভালো নাই বাসিস, কোনো সমস্যা নেই। বিয়ের পর আমার সব ভালোবাসা দিয়ে তোমায় নিজের করে নিব। একটা কথা বলে দিই, সবকিছু জোর করে পেলেও ভালোবাসাটা কিন্তু জোর করে পাওয়া যায় না। আমি জোর করেই নিব, দেখি তুই কি করতে পারিস। বলে আস্তে আস্তে ওর মুখ আমার মুখের দিকে এগোতে লাগলো। আমি অবস্থা খারাপ হতে চলেছে ভেবে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু অনেক সময় পার হয়ে গেল, মিমাপুর কোনো নড়াচড়া পাচ্ছে না। চোখ বন্ধ করে আর কতক্ষণ থাকবো? দেখি চোখ খুলে পরিস্থিতি কি। চোখ খুলতে দেখি মিমাপু আমার দিকে তাকিয়ে আছেন, যা দেখে আমি ভীষণ লজ্জা পেলাম। এখন কিছু করব না সোনা, সব বিয়ের পর করব একেবারে। বলেই আমার উপর থেকে নেমে গেলেন। আমার যে আরো ভালো আর আপনার সমবয়সী একটা ছেলে দেখে বিয়ে করেন, আমার পিছনে লেগে আছেন কেন? কারণ জীবনে আমি শুধু একজনকেই ভালোবেসেছি, আর সেটা হলে তুমি। বিয়ে করার হলে তোমাকেই করব, অন্য কাউকে এখানে আশা করা যায় না। আমি আর কিছু বলতে যাব এর আগেই আম্মু এসে বাইরে থেকে বলে গেলেন নিচে যাওয়ার জন্য। শোনো, নিচে গিয়ে ভুলেও বিয়েতে অমত প্রকাশ করবা না, না হলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হবে। আমি কিছু বললাম না, দরজা খুলে সোজা নিচে চলে এলাম। আমার পিছন পিছন মিমও চলে আসলো। এরপর আব্বু আমায় ওনার কাছে ডাকলেন, আমিও গিয়ে ওনার পাশে দাঁড়ালাম। শোন, তোমাকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। জানি না এখন তুমি আমায় নিয়ে কি ভাববা। আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি মিমের সাথে। তোমাকে এই কথা আগেই জানানো উচিত ছিল যে আমি আর তোমার আঙ্কেল দুজনেই ঠিক করে রেখেছিলাম বড় হলে তোমাদের বিয়ে দেব। শুধু তাই নয়, 2 দিন পর তোমাদের বিয়ে ঠিক করা হয়েছে। কিন্তু আব্বু, এত তাড়াতাড়ি বিয়ে করলে পড়াশোনার ক্ষতি হতে পারে। আর তাছাড়াও এখনো আমার পড়াশোনা শেষ হয়নি। এত কিছু হবে না। বিয়ের পর মিম তোমাকে সব সময় পড়াবে। এখন থেকে তোমার ফ্রেন্ডদের বিয়ের দাওয়াত দিতে চাইলে দিতে পারো। কিন্তু আব্বু। কোনো কথা নয়, কোনো কিন্তু নয়। আমি যা বলছি তাই হবে।
আর মিম তোমার নামে অনেক কমপ্লেনও করেছে, সেগুলো নাই বললাম। এখন তুমি তোমার রুমে যাও, আমরা বিয়ের ব্যাপারে কথা বলছি। জানি আর কিছু বলে লাভ নেই, তাছাড়া আব্বুর মুখের উপর কথা বলার সাহসও আমার নেই। তাই চুপচাপ নিজের রুমে চলে এলাম। আসার সময় মিমের দিকে তাকাতে সে আমার চোখ টেপা মারলো, যা দেখে লজ্জায় থাকতে না পারে রুমে চলে এলাম। রুমে এসে বিছানায় বসে শুধু আফসোস করছি, কি থেকে কি হতে চলেছে আমার জীবনে। অবশেষে কিনা আমার একটা সিনিয়র মেয়েকেই বিয়ে করতে হবে। দূর, আব্বু না ওনার বন্ধুদের জন্য আমার সাথে এমন করতে পারলো। এভাবে কেটে গেল সারাদিন। বিকাল হলে প্রাইভেটে না গিয়ে সোজা বন্ধুদের আড্ডায় চলে আসলাম। আমাকে দেখে সবাই অনেকটাই অবাক চোখে তাকিয়ে আছে। কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি ভূত নাকি এলিয়েন? আরে তুই আজ হঠাৎ করে কিভাবে এখানে আসলি? অন্যদিন তো তোকে ফোন করেও আনা যায় না, তা কি মনে করে আসলি? এমনিতেই আসছি, মন খারাপ তাই ভাবলাম তোদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। কেন হঠাৎ মন খারাপ কেন? কি হয়েছে বল তুই আমাদের। তারপর তাদেরকে আজকে সব কিছুই বললাম। কি বলিস, অবশেষে মিম আপুর সাথে তোর বিয়েও ঠিক হয়ে গেছে? দোস্ত তাড়াতাড়ি ট্রিট দে, দোস্ত তাড়াতাড়ি ট্রিট দে, আজ কিন্তু বাসা থেকে কিচ্ছু খেয়ে আসি নাই। চুপ কর বাটা, আমি আছি আমার চিন্তায় আর তুই আসছিস ট্রিট নিতে। এইখানে চিন্তার কি আছে? তোর বিয়ে হবে এটা তো খুশির খবর, এই ছেলে একটা ট্রিট দিবি না আমাদের? কিসের খুশির খবর? হ্যাঁ, আমি ওই মেয়েকে কিছুতেই বিয়ে করবো না, যাই হয়ে যাক না কেন। কেন, মিম আপুর মধ্যে কি এমন নেই যে তুই ওনাকে বিয়ে করতে পারবি না? কারণ উনি আমার সিনিয়র, আর আমি সিনিয়রদের নিয়ে এইসব কখনোই ভাবি নাই। দেখ, এই যুগে সিনিয়র জুনিয়রদের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে থাকে, তুই বিয়ে করতে সমস্যা কি? আর তাছাড়া মিম আপু তোকে অনেক ভালোবাসে, তুই ওনাকে বিয়ে করলে অনেক সুখী হতে পারবি জীবনে। বাদ দে এইসব কথা, আমার ভালো লাগছে না, যা হবার পরে দেখা যাবে। রহিম কিন্তু ঠিক বলেছে, পারলে ওর কথা একটু ভেবে দেখিস। কিছু বললাম না। এরপর ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি, এমন সময় মোবাইলটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি মিম আপু ফোন করছেন। এখন আবার কিসের জন্য ফোন করছেন? ধর দেখি, না হলে তো আবার রাগ দেখাবে। জি বলেন। আজ বিকেলে প্রাইভেটে আসবে না কেন? না মানে একটু বন্ধুদের কাছে গিয়ে আসলাম, তাই আসতে পারিনি। ও, সমস্যা নেই, বিয়ের পরে তো আমার কথা মতো চলতে হবে। এই কয়েকদিন না হয় নিজের মতো করেই চলো। কিছু বললাম না। আচ্ছা, এখন কি করছো? কিছু না, এখন পড়তে বসবো। আচ্ছা, তাহলে পড়ো, আমি ফোন রাখলাম। বলে ফোন কেটে দিল। কি মেয়ের বাবা, বিয়ের আগেই বলে ফেলেছে বিয়ের পর ওর কথা মতো চলতে হবে। না জানি বিয়ে করলে আমার কি অবস্থা করে। তারপর কিছুক্ষণ পড়াশোনা করে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজ ভীষণ মন খারাপ, কিছু ভালো লাগছে না। এভাবে কেটে গেল কয়েকদিন। এই কয়েকদিনে মিমাপুর কাছে পড়তে জানে, তার আম্মু না করছেন, একেবারে বিয়ের পর পড়বো বলে দিয়েছেন। শুধু ভার্সিটিতে গেলে মিমাপুর সাথে দেখা হয়, আর উনি নিচ থেকে এসে কথা বলেন। এদিকে ইমো এখন আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছে, আমার অনেক কাজে প্রায় সে হেল্প করে, আমিও তাকে হেল্প করি। এভাবে কাটছে আমার দিনকাল। আজ আমার বিয়ে মিমের সাথে, অনেক চেষ্টা করেও বিয়েটা আটকাতে পারলাম না। সকাল থেকে বাসায় লোকজন ভর্তি, একটু বসার জায়গা নেই কোথাও। এদিকে আমার বন্ধুরা অনেক আগেই এসে গেছে, আর আমায় নিয়ে বিয়ের খুশিতে মেতে উঠছে। কিন্তু আমার মনে বিয়ের জন্য একটু ফিলিংস হচ্ছে না, কারণ মিমাপুকে আমি কখনোই মেনে নেব না, যাই হোক না কেন। একটু পর আম্মু রুমে এসে একটা শেরওয়ানি আমার হাতে দিয়ে পড়তে বললেন। ইচ্ছে না থাকা সত্ত্বেও বন্ধুদের জোড়াজোড়িতে শেরওয়ানিটা পড়তেই হলো। এদিকে লোকজন যারা এসেছে, কেউ আমার কাজিন, কেউ বাবার বন্ধু, এই সেই। কিছুক্ষণের মধ্যে ডাক পড়ে আমার বিয়ে নিয়ে নিচে যেতে। ভালো করে বিয়ের সাজে সেজে বন্ধুদের সাথে নিচে গেলাম। গিয়ে দেখি সেইখানে কাজী বসে আছেন, পাশেই মেমকে বসানো হয়েছে। এরপর বন্ধুরা আমায় ধরে নিয়ে মিমের পাশে বসে দিল। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিলেন। প্রথমে মিমকে কবুল বলতে বললেন, সাথে সাথে সে কবুল বলে ফেললো। এরপর কাজী আমায় কবুল বলতে বললো। আমি শুধু হাবার মতো একবার আম্মুর দিকে আরেকবার আব্বুর দিকে তাকাতে লাগলাম, কারণ কবুল বলতে তখন কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে। আমার এইভাবে তাকানো দেখে আব্বু ধমক দিয়ে বললেন, এইভাবে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি কবুল বল। ভয়ে ভয়ে কবুল বলে দিলাম। ব্যাস, হয়ে গেল আমাদের বিয়ে। মেহমানদের অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই বিয়ের পর সবাই আস্তে আস্তে চলে গেলো। এদিকে আমার কাজিনরা মিমকে নিয়ে আমার রুমে চলে আসলো, আর আমার বন্ধুরা আমার নিয়ে সাথে চলে আসলো। কিরে, আজ তোর বিয়ে আর তুই এইভাবে মন মরা হয়ে বসে আছিস, এটা কেমন দেখায়? হেই, কই আমাদের সাথে আড্ডা দিবি, মজা করবি, তা না তুই উল্টা মন খারাপ করে বসে আছিস। দেখ, তোরা তো অবশ্যই জানিস আমার মন খারাপের কারণ। তা জানি, কিন্তু দোস্ত যা হয়েছে হয়েছে, এখন তুই আবার নতুন করে জীবন শুরু কর। আর তুই বলিস না মিমাপু তোকে শুধু শুধু মারে, তাহলে সেটা ভুল, কারণই চড় মারার মধ্যেও এক ধরনের ভালোবাসা আছে, যেটা তুই
বুঝতেছিস না, পরে ঠিকই বুঝবি। দেখ, উনি যদি আমার সিনিয়র না হতেন তাহলে মানা যেত। তার উপর উনি আগে আমায় যেভাবে শাসাতেন, না জানি এখন কি করবেন। মিম আপু তোকে বিনা কারণে মারতেন না। তুই মেয়েদের সাথে কথা বলতে যা ওনার একদম পছন্দ হতো না। আর তাছাড়া ভালোবাসার মানুষকে যদি কেউ অন্য মেয়ের সাথে দেখে তাহলে তার মাথা গরম হওয়ারই কথা। আমি তো ইচ্ছা করে কোনো মেয়ের সাথে কখনো কথা বলি নাই, তবু উনি সবসময় আমায় মারতেন। না, আমি ওনাকে কখনোই মেনে নেবো না, দেখিস। দোস্ত, উনি তোকে খুব ভালোবাসে, প্লিজ ওনাকে কষ্ট দিস না। আচ্ছা আমার একটা শোন, তুই ওনাকে একটু পরীক্ষা করে দেখ উনি তোকে কত ভালোবাসেন। যদি তোর পরীক্ষায় উনি পাশ করেন তাহলে বুঝে নিবি আমরা যা যা বলছি সব সত্য। আর যদি উনি ফেল করেন? করবেন না, কারণ আমরা ওনার মধ্যে তোর জন্য ভালোবাসা দেখেছি। আর যদি ফেল করেন তা পরে দেখা যাবে। তুই আপাতত আমাদের কথা অনুযায়ী কাজ কর, ওনাকে ভালোবাসার পরীক্ষা কর। তোরা আমার সত্যিকারের বন্ধু, তোদের কথা ফেলবো না। ওকে ঠিক আছে, আমি ওনাকে পরীক্ষা করে দেখবো ওনার মনে আমার জন্য কতটুকু ভালোবাসা আছে। দেখিস উনি তোর পরীক্ষায় পাশ করবি নি। তারপর বন্ধুদের সাথে আস্তে আস্তে আড্ডায় মেতে উঠলাম। অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়ায় যে রাত হয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ পিছনে কারোর আসার শব্দ শুনে ঘুরে দেখলাম, দেখি আম্মুর রাগে দৃষ্টিতে আমার দিকে এগিয়ে আসছেন। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত রাত হয়ে গেছে আর এখনো এখানে দাঁড়িয়ে আছিস? ঘরে যে বৌমা একা একা বসে আছে সেটা কি তোর মাথায় নেই? না মানে আসলে চুপ, একটা কথাও না। এখনই তুই রুমে যাবি, না হলে আমি গিয়ে তোর আব্বুকে বলে দিব যে তুই এখানে বসে বসে আড্ডা দিচ্ছিস। এমন করছো কেন? যাবো তো, একটু পরেই যাই। না, আমি আর কিছু শুনতে চাই না, তুই এখনই ঘরে যা বলছি। আন্টি আপনি যান, আমরা ওকে নিয়ে আসছি। আচ্ছা বাবা, তাড়াতাড়ি আয়। বলে আম্মু চলে গেলেন। দোস্ত চল, তোকে বাসর ঘরে দিয়ে আসি। ওই শালা, আমি কি বাচ্চা নাকি যে তোদের আমায় দিয়ে আসতে হবে? আমি একাই যেতে পারবো, থাক তোরা। ভাই, বিড়ালটা পারলে আজকেই মেরে দিস। এত রাতে বিড়াল পাবো কই? তার রুমে গেলেই বুঝবি, এখন রুমে যা তুই। আচ্ছা আমি গেলাম, তোরা খেয়ে দিয়ে বাসায় যাস। তারপর ছাদ থেকে নেমে সোজা নিজের রুমের কাছে চলে আসলাম। নিজের রুমে, অথচ আজ কেন যেন এই রুমে যেতেই নার্ভাস ফিল হচ্ছে। তবুও মনে একটু সাহস নিয়ে দরজায় খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি মিম বউ সেজে বিছানায় বসে আছে। তত হোক, এখন আমার বিয়ে করা বউ, মানেই বা না মানে আপু তো বলা যাবে না, তাই নাম ডেকেই বললাম। আমি ধীরে পায়ে মিমের কাছে যেতেই উনি উঠে এসে আমার পা ধরে সালাম করতে যাবেন। তার আগেই আমি আমার পা সরিয়ে নিলাম। দেখেন, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাকে ভালোবাসি না আর কখনো বাসবো না। তাই আমার পক্ষে আপনাকে স্বামী অধিকার দেওয়া সম্ভব নয়, একদমই বলে ফেললাম। এই কথা বলার সাথে সাথেই মিম আমার কলার চেপে ধরলো আর বলতে লাগলো, তোকে যেহেতু ভালোবাসি তাহলে তোকে নিজের করেই নেব, হয় ভালোবাসা দিয়ে, না হয় জোর করে। বলে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁটগুলো এক করে দিল। অনেকক্ষণ ধরে এইভাবে আসি, কিন্তু কিছুদিন মিমের সাথে পেরে উঠতে পারছি না। ওর শরীরে সব শক্তি দিয়ে আমার জাপটে ধরে আছে, তার কারণে একটু নড়তে পারছে না। এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে, কারণ একটু শ্বাস নিতে পারছে না, যেভাবে ধরে রেখেছে। অনেক চেষ্টা করার পর নিজেকে মিমের কাছ থেকে ছাড়িয়ে ঠাস করে একটা বসিয়ে দিলাম মিমের গালে। আমার চর খেয়ে মিম গিয়ে বিছানার উপর পড়লো। আমার কাছ থেকে হয়তো এমন কিছু সে আশা করেনি। চল চল চোখে আমার দিকে তাকিয়ে আছে, সে কিছুই বলছে না। কি পেয়েছেন কি আপনি? হ্যাঁ, যখন তখন আমায় কিস করে বসবেন আর আমি কিছুই বলবো না। শেষবারের মতো বলে দিচ্ছি, আমার উপর কখনো জোর খাটাতে আসবেন না, কারণ আমি আপনাকে কখনোই মেনে নেব না। তুমি আমাকে এভাবে মারতে পারলে? কি দোষ করেছি আমি? একটু ভালোবাসাই তো চেয়েছি তোমার কাছ থেকে। তোমার ধন সম্পদ আমার একটুও লাগবে না, শুধু একটু ভালোবাসা দিলেই হবে। দেখেন, এই ব্যাপারে আমি আর কথা বলতে চাই না, সরেন, আমি ঘুমাবো। আর আপনিও শুয়ে পড়েন। আর হ্যাঁ, ঘুমের মধ্যে একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, বলে দিলাম, নাহলে খুব খারাপ হবে। তো আমি সোজা বিছানায় গিয়ে গায়ে এলিয়ে দিলাম। মিম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও এসে আমার পাশে শুয়ে পড়লো, বিপরীত দিকে মুখ করে। মনে হচ্ছে মিম ফুপে ফুপে কান্না করছে। করুক, তাতে আমার কি? আমি তো তাকে আগেই বলেছি আমি তাকে ভালোবাসি না। তারপরও আমার অমতে সে আমায় বিয়ে করলো, এখন কাঁদুক। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। সকালবেলা ঘুম ভাঙানো কারো মিষ্টি ডেকে চোখ মেলে তাকে দেখে মিম আমার সামনে দাঁড়িয়ে আছে। নতুন একটা শাড়ি পরছে, সাথে চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। হয়তো এই মাত্র গোসল করে এসেছে, যা দেখেই বোঝা যাচ্ছে। সূর্যের আলো এসে হালকা মিমের মুখের উপর পড়ছে, দেখতে একদম মায়াবী লাগছে। পরক্ষণে ওর গালের দিকে চোখ পড়তে দেখি আঙুলের দাগ লেগে আছে। হয়তো কাল রাতের চর খুব জোরেই মেরে ফেলেছিলাম, যার কারণে এখনও তার দাগ রয়ে গেছে। তবুও তার এরকম সৌন্দর্য দেখে চোখ ফেরাতেই পারছে না। মন যাচ্ছে এভাবে সারা জীবন দেখে থাকতে। হেই, কি হলো? এইভাবে তাকিয়ে আছো কেন?
উঠবা না নাকি? হঠাৎ কারো এমন কথা শুনে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে। ইস, তার মানে এতক্ষণ ধরে আমি মিমের দিকে তাকিয়েছিলাম, খেয়ালই নেই। এখন মিম কি না কি ভাববে। তুই কেন যে ওইভাবে তাকিয়েছিলাম? কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আর আমাকে আজ কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। সত্যিটা না বলে থাকতে পারলাম না। আচ্ছা, এখন উঠে ফ্রেশ হয়ে নাও। একটু আগে আম্মু এসে নাস্তা করার জন্য ডেকে গেছেন। আচ্ছা, আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসছি। বলি যে উঠে ওয়াশরুমে আসতে যাব, তখনই মিম আমার হাত ধরে ফেলে। দেখো, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর তুমি যদি আমায় আপনি করে বলো, লোকে কি ভাববে? এখন অন্তত আমায় তুমি করে বলো প্লিজ। কিছুক্ষণ ভাবলাম, ঠিকই তো বলেছে মিম। এখন ওকে আপনি করে বললে লোকেরা কি ভাববে? আর তাছাড়া এখন তো সে আমার একদিক দিয়ে বিয়ে করাবো, তাহলে তুমি করে বলাই যায়। চুপ করে আছো কেন? কিছু বোঝো না যে? হ্যাঁ, মানে ওকে আমি তুমি করে বলবো। এরপর মিমকে আর কিছু বলতে না দিয়ে সোজা ওয়াশরুমে চলে এলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মিম বিছানায় বসে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করছে। তারপর মিমকে সাথে নিয়ে দুজন একসাথে নিচে চলে এলাম। এসে দেখি আম্মু আব্বু দুজন টেবিলে বসে নাস্তা করছেন। আমাদের আসতে দেখে আম্মু মিমকে ডাক দিয়ে ওনার পাশে নিয়ে বসালেন। আমিও আর দাঁড়িয়ে না থেকে একটা চেয়ার টেনে বসে পড়লাম। এরপর আম্মু আমাদের দুজনকে নাস্তা করতে দিলেন। নাস্তা করা শেষ হলে আবার রুমে চলে এলাম, আর মিম আম্মুর সাথে রান্নাঘরে চলে গেল। রুমে এসে ভাবছি, এখন তো এইভাবে ঘরে বসে থেকে আমায় কাটানো যাবে না। এর চেয়ে ভালো ভার্সিটিতেই চলে যাই, তাহলে সময় কেটে যাবে। যে ভাবা সেই কাজ। ভার্সিটি যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হচ্ছি আমার সময় মিম রুমে আসলো, আর আমাকে এইভাবে দেখে জিজ্ঞেস করলো, তুমি কি কোথাও বের হচ্ছ নাকি? ঘরে বসে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ভার্সিটিতে গিয়ে আসি। সময়টাও কেটে গেল, মনটাও ভালো হয়ে গেল। তুমি যাবে যখন, আমিও তোমার সাথে যাব। 5 মিনিট দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। দেখ, আমি কি ক্লাস নাও করতে পারি, তাই আমার সাথে অযথা গিয়ে লাভ নেই। তুমি বরং আজ বাসায় থাকো, কাল দুজন একসাথে যাবো। আচ্ছা, তাহলে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বাসায় ফিরবা কিন্তু। আচ্ছা। এরপর রেডি হয়ে ব্যাগ নিয়ে সোজা বাসা থেকে বের হয়ে আসলাম। আসার সময় আম্মু অবশ্য অনেকবার যেতে বারণ করছেন, কিন্তু আমি বলে আসছি একটা জরুরি কাজ আছে, তাই যেতে হবে। প্রায় 15 মিনিট পর ভার্সিটিতে এসে পৌঁছলাম। এসে দেখি সব বন্ধুরা বট গাছের নিচে বসে বসে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে ওদের সামনে দাঁড়ালাম। আমাকে দেখে ওরা যেন ভূত দেখার মতো চমকে উঠলো। রে, সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? দেখছি তুই ওই পৃথিবীর প্রথম পুরুষ যে কি না গতকাল বিয়ে হয়েছে আর আজ কি না ভার্সিটি চলে এসেছিস। দোস্ত, ব্যাপার কি বলতো, আজ তুই কি মনে করে ভার্সিটি এলি? আরে এমনি ঘরে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম ভার্সিটিতে চলে যাই, তাই চলে আসলাম। আরে কেমন মানুষ তুই? নতুন বিয়ে করেছিস, কই বউয়ের সাথে একটু মজা করবি, তা না তুই এইখানে চলে এসেছিস। আচ্ছা দোস্ত, গতকাল রাতে কি একটু বেশি করে ফেলেছিস? ওই কি আবল তাবল বলছিস? আমাদের মধ্যে তেমন কিছু হয়নি। আর আমি মিমকে বাসরাতেই বলে দিয়েছি আমি তাকে কখনো মেনে নেবো না। কি বলছিস এসব? তা মিম আপু তখন কি বলেছিল? কি আর বলবো, বললো তোমার ধন সম্পদ আমার কিছুই চাই না, শুধু একটু ভালোবাসা চাই, ইত্যাদি ইত্যাদি। আপু তোকে সত্যি ভালোবাসে রে, তাছাড়া এমন কথা বলতো না। প্লিজ তুই আপুকে মেনে নে, এভাবে আর কষ্ট দিস না। যদি মেনে নিতে হয় তাহলে আমি ওকে আগে পরীক্ষা করব, দেখবো ও আমায় কতটুকু ভালোবাসে। এখন চল ক্লাসে যাই, স্যার আসার টাইম হয়ে গেছে। চল। তারপর বন্ধুদের সাথে নিয়ে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যারও ক্লাসে চলে আসলেন আর ক্লাস করাতে লাগলেন। দেখতে দেখতে সব কটা ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বাইরে চলে আসলাম। বন্ধুদের নিয়ে হাঁটছি, আমার সময় পেছন থেকেই কে যেন আমায় ডাক দিল। তাকে দেখে ইমা আমার দিকে আসছে। তামিম, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? এইখানে না, ভার্সিটির পেছনে চলো, খুব পার্সোনাল কথা আছে। কি এমন কথা যায় এখানে বলা যাবে না? আরে আগে তুমি চলো তো, তারপর বুঝতে পারবা। আরে গিয়েই দেখ না কি বলে। আচ্ছা তাহলে তোরা থাক, আমি শুনে আসি। এরপর ইমার সাথে ভার্সিটির পেছনে একটা ফাঁকা জায়গায় চলে আসলাম, যেখানে কেউ বেশি আসে না, একদম নির্জন জায়গা। দুজনে এসে চুপ করে দাঁড়িয়ে আছি, কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে আমি বললাম, এভাবে চুপ করে আছিস কেন? কি যেন বলতে চাইছিলে, বলো। দেখো, কথাটা তুমি কিভাবে নিবা জানি না, কিন্তু পরে আমায় ভুল ভাবতে পারবে না, কথা দাও। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। এখন বল কি বলার জন্য এখানে আসলে না? আসলে আমি তোমাকে ভালোবাসি, শুধু তাই নয়, অনেক আগে থেকেই তোমায় ভালোবেসে এসেছি, কিন্তু এতদিন বলতে পারিনি, আর তাছাড়া বলার মতো একটা পরিস্থিতিও পাইনি। মিমাপুর হাব সাব দেখে আমার কেমন যেন লাগছে, তাই আগে থেকেই তোমার ভালোবাসার কথা বলে দিলাম। ইমার কথা শুনে তো আমি অবাক। বলে কি মেয়ে আমাকে নাকি ভালোবাসে? দেখো ইমা, তোমার সাথে এতদিন চলাফেরা করে এসেছি, যা দেখে বোঝা গেছে
তুমি একটা ভালো পরিবারের মেয়ে, কিন্তু তুমি অনেক দেরি করে ফেলেছো, কারণ আমি এখন বিবাহিত। গতকাল আমার বিয়ে হয়ে গেছে, তাও মিমের সাথে। উনি আমায় ভালোবাসেন, তাই দুই পরিবার মিলে আমাদের বিয়ে দিয়ে দেন। মিম আমার কথা শুনে কান্নায় ভেঙে পড়লো, কিছু বলছে না। মনে হয় খুব আঘাত পেয়েছে আমার কথায়, কিন্তু কিছু করার নেই, সবই পরিস্থিতির শিকার। তুমিও কি মিমা আপুকে আগে থেকেই ভালোবাসতে? ওনার জন্য আমার মনে তেমন কোনো ফিলিংস নেই, আর তাছাড়া উনি আমার সিনিয়র, ওনাকে আমি এখনো মেনে নিতে পারছি না। তার মানে তোমাকে মিমা আপুর সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? কিছুটা এরকমই। তাহলে চলো আমরা দুজন পালিয়ে কোথাও বিয়ে করে ফেলি। বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে আমি হারাতে চাই না। কতগুলো বলে আচমকা সে আমায় এসে জড়িয়ে ধরলো। মন চাচ্ছিল তাকে আপন করে নিতে, কিন্তু পারছি না মিমের কারণে। দেখি মা, শত হোক আমি এখন বিবাহিত, আমার ঘরে একটা বউ আছে। ঘরে বউ রেখে বাইরের মেয়ের সাথে কিভাবে নষ্টামি করবো বল, নিজেকে ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে। তুমি তো ওনাকে মেনে নেবে না, তাহলে আমাকে বিয়ে করতে সমস্যা কোথায়? দেখো, আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না, প্লিজ তুমি এই সব পাগলামি বাদ দাও। আর হ্যাঁ, তুমি আমার চেয়ে আরো ভালো ছেলে পাবে, আমার কথা মন থেকে বাদ দাও। আমি গেলাম, ভালো থেকো। বলে চলে আসতে যাব, তখন ইমা বলল, তোকে যখন ভালোবেসেছি তাহলে তোকে বিয়েই করব, যাই হোক না কেন। আমার কাউকে চাই না, শুধু তোকেই চাই। আর আমি তোকে পেয়েই দেখাবো, এটা ইমা চৌধুরীর চ্যালেঞ্জ। ওর কথায় কান্না দিয়ে বন্ধুদের কাছে চলে আসলাম। কী রে ইমা, তোকে কি কি বললো? আরে তেমন কিছু না, এমনি পড়াশোনার ব্যাপারে কিছু টিপস নিল। পড়াশোনার ব্যাপারে টিপস নিতে এত সময় লাগে না, আর আজ পর্যন্ত কেউ তোকে পড়াশোনার ব্যাপারে কিছু জিজ্ঞেসই করলো না, আরও টিপস চেয়ে বসলো। সত্যি করে বল আমাদের, ওর সাথে তোর কি কি কথা হয়েছে? বুঝেছি, ধরা খেয়ে গেছি, এখন সত্যি বলা না ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা তাহলে শোন। তারপর তাদেরকে সব বলে দিলাম। কি বলিস ইমা, তোকে ভালোবাসে আর বিয়ে করার চ্যালেঞ্জও করেছে? তুই বলিস না যে তোর বিয়ে হয়ে গেছে? আরে বলেছি, তারপরও ও পাগল হয়ে আছে। তাহলে এখন কি হবে? যা হবার হবে, এসব পরে দেখা যাবে, এখন বাসায় চল, ভালো লাগছে না। আচ্ছা চল। তারপর সবাই যার যার বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি, এমন সময় মেম এসে খাবারের জন্য ডেকে গেল। আমি উঠে সোজা নিচে চলে আসলাম, এসে একটা চেয়ার টেনে বসে পড়লাম আর খেতে শুরু করলাম। আমার সাথে মিমকেও বসতে বললেন। মিম এসে বসে পড়লো। খাওয়া শেষ হলে আবার নিজের রুমে চলে আসলাম। রুমে এসে একটু ঘুমিয়ে পড়লাম। বিকেলে আবার ঘুম ভাঙলো মেমের ডাকে। ফোন হাতে নিয়ে দেখি 6টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে উঠে পড়লাম। এরপর ফ্রেশ হয়ে একটু পড়তে বসলাম। অবশ্য পড়ার ইচ্ছে ছিল না, কিন্তু মিম রাগ দেখিয়ে পড়তে বসালো। দেখতে দেখতে প্রায় রাত হয়ে গেল। আমি সে রাতের খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। এরপর পড়া থেকে উঠে দুজনে খেতে চলে গেলাম। খাবার খাচ্ছি, আমার সঙ্গে আব্বু বলে উঠলেন, তুমি এখন থেকে একটু আমাদের ফ্যাক্টরিতে গিয়ে সময় দিও তো। আমার তো সকালবেলা ভার্সিটিতে যেতে হয়, তাহলে সময় দেবো কখন? ভার্সিটি থেকে এসে খাওয়া দাওয়া করে ফ্যাক্টরিতে চলে আসবা। আমি বাসায় এসে খাবারটা খেয়ে আবার ফ্যাক্টরিতে চলে আসব, তখন তুমি চলে আসবা বাসায়। আচ্ছা, আমি তাহলে কাল থেকে যাব। আর কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে সোজা নিজের রুমে চলে আসলাম। মেয়ে কিছুক্ষণ আম্মুকে সব কিছু পরিষ্কার করে হেল্প করে আবার রুমে চলে আসলো। এসে থেকে আমি মোবাইল দেখছি, কোনো কথা না বলে আমার পাশে এসে বসলো। কি হলো, ঘুমাবা না? একটু পর তুমি ঘুমিয়ে পড়ো। মোবাইলের দিকে তাকিয়ে বললাম, না, তুমি এক্ষুনি ঘুমাবা, তাও আমার সাথে। জানি কথা বলে পারবো না, তাই মোবাইলটা রেখে একপাশে ফিরে শুয়ে পড়লাম। কিন্তু চোখ লাগার কিছুক্ষণ পরেই কে যেন আমার পিছন থেকে টান মেরে বসলো আর বুকের উপর শুয়ে পড়লো। মা, এ তো দেখছি মিম। এই কি করছো? হ্যাঁ, তুমি আমার উপর শুয়েছো কেন? এখন থেকে প্রতিদিন আমি তোমার বুকের উপরেই ঘুমাবো। ঘুমাবে ভালো কথা, কিন্তু আমার উপরেই কেন? বালিশ আছে, বালিশে ঘুমাও। ওই, এত কথা বলিস কেন? হ্যাঁ, আমি বলছি না তোর বুকের উপরে ঘুমাবো, তো ঘুমাবোই। এই নিয়ে যদি আর কথা বলিস তাহলে মেরে গাল লাল করে দিব। এই একটাই তো শুধু পারো। কি বলি তুই? এই রে, শুনে ফেলো নাকি? এখন আমার কি হবে? না, মানে বলছি, কিছু করা লাগবে না, তুমি ঘুমিয়ে পড়ো। বিমারি কিছু না বলে আমার শক্ত করে জোরে ধরে শুয়ে পড়লো। ওর দিকে তাকে থাকতে থাকতে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মিম এখনো আমাকে জোরে ধরে শুয়ে আছে। ঘুমের মধ্যে তাকে দেখতে একদম মায়াবী লাগছে। মন চাচ্ছে কপালে একটা ভালোবাসার পরশ রেখে দেই, কিন্তু মিম যদি জেগে যায় তাহলে কি ভাববে? না, দেখে তো মনে হচ্ছে ঘুমের মধ্যে আছে। তাই আমিও মিমের কপালে একটা ভালোবাসার ছোঁয়া এঁকে দিয়ে উঠে পড়লাম। এরপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে আবার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মিম আগের মতোই শুয়ে আছে, তাই আর ডাক দিলাম না, ঘুমাগোর মতো। তারপর রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হয়ে এলাম ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় কিছুক্ষণ হাঁটার পর ভার্সিটিতে এসে পৌঁছলাম। এসে দেখি আজ একটা হারামিও আসেনি। কি আর করার,
একা একা কি আর থাকতে ভালো লাগে? চুপচাপ ক্লাসে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর স্যার এসে ক্লাস করাতে লাগলেন। একা একা ভালো লাগছে না, তাই একটা ক্লাস করে বের হয়ে আসতে লাগলাম। ক্লাসরুম থেকে বের হয়ে বাসা থেকে হাঁটা ধরলাম। ভার্সিটি থেকে অনেক দূরে এসে পড়ছি। একা একা রাস্তা দিয়ে হাঁটছি আর মোবাইল টিপছি। এমন সময় হঠাৎ পেছন থেকে কে যেন আমায় সজোরে আঘাত করলো। হয়তো কোনো রড দিয়ে মেরেছে, যার কারণে ব্যথায় সঙ্গে সঙ্গে সেখানে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আশেপাশে তাকিয়ে দেখি আমি অন্ধকার রুমে আছি। একটা চেয়ারের সাথে আমার হাত পা বেঁধে গেছে কে যেন, যার কারণে একটুও নড়তে পারছি না। এমন সময় দরজা খোলার আওয়াজ পেয়ে সামনে তাকে যাকে দেখলাম, তাকে দেখার পর আমি অবাক না হয়ে পারলাম না, কারণ এইমাত্র দরজা খুলে যে ভেতরে ঢুকেছে সে আর কেউ না, ইমা। কিন্তু ইমা এখানে কিভাবে এলো? তার মানে কি ইমা আমাকে এখানে কিডন্যাপ করে এনেছে? কিছুই তো বুঝতেছি না। এদিকে ইমাও হেঁটে হেঁটে আমার কাছে চলে এসেছে। কিরে, কেমন লাগছে তোর এখানে? ইমা, তুমি এইখানে কি করছো? আর আমাকে বা এখানে কারা এনেছে? আমি এনেছি তোকে এইখানে। তুমি তুমি আমায় কেন এখানে নিয়ে এসেছো? তোর থেকে পুরনো হিসাব নিব, তাই তোকে এখানে ধরে এনেছি। মানে আমি তোমার কি ক্ষতি করেছি যার কারণে এইখানে ধরে এনেছো? আমার নয়, ক্ষতি করেছিস আমার ভাইয়ের। মানে কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, আমি ঠিক বলেছি। তোর জন্য আমি ওই দিন আমার ভাইকে হারিয়েছি। মনে আছে রাফির কথা, কিভাবে মেরেছিলি তুই ওকে? রাফি? কোন রাফির কথা বলছো? যাকে 6 মাস আগে ভার্সিটির সবার সামনে মেরেছিলাম, ওই রাফির কথা? হ্যাঁ, ওই রাফির কথাই বলছি। আর ও আমার ভাই ছিল, যাকে তুই ভার্সিটির সবার সামনে তোর বন্ধুদের দিয়ে মেরিয়েছিলি। আমার ভাইটা এই অপমান সহ্য করতে না পেরে ওই দিনই গলায় দড়ি দেয়, আমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে যায়। আর এইসব কিছু শুধু তোর জন্য হয়েছে। আমি আজ তোকে ছাড়বো না। আজ তোকে মেরে আমি ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। দেখো ইমা, ওর মৃত্যুর জন্য ও নিজেই দায়ী ছিল, আর আমি ওকে ওই দিন ইচ্ছে করে মারিনি। ও আমাদের ভার্সিটির একটা মেয়ের সাথে মিথ্যে ভালোবাসার নাম করে ওর জীবন নষ্ট করে ফেলেছিল, যার কারণে আমি এই বিষয়টা মেনে নিতে পারিনি। তাই ওই দিন ওকে ওর শাস্তি দেওয়ার জন্য ভার্সিটির সবার সামনে মেরেছিলাম। এখন তুমি বলো, এখানে ওর মৃত্যুর জন্য কি আমি দায়ী? হ্যাঁ, তুই দায়ী। তোর জন্য আমার ভাইটা মরেছে। আর আজ আমি তোকে মেরে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। কিন্তু তুমি তো আমায় ভালোবাসার কথা বলেছিলে, সেটা কি ছিল? সেটা তো তোকে শুধু একটা উজলা করে আমার কাছে আনতে চেয়েছিলাম, যাতে তোকে সহজে মারতে পারি। কিন্তু তুই তো এর আগেই বিয়ে করে ফেলেছিস, যেটা আমি আগে জানতাম না। তাই আর কোনো উপায় না পেয়ে আমার লোকজন দিয়ে তোকে তুলে আনলাম। দেখো ইমা, তোমার ভাই যা করেছিল আমরা শুধু সেটার শাস্তি ওকে দিয়েছিলাম। আর এইখানে তোর এত কথা শোনার কোন জন্য আমি তোকে এখানে তুলে আনি নাই। আজ তোকে মেরেই পৃথিবীর থেকে বিদায় করার জন্য তোকে এখানে আনা। মৃত্যুর জন্য তৈরি হয়ে নাও মিস্টার তামিম। বলে ইমা ভিতরে কাকে যেন আসতে বললো। কিছুক্ষণের মধ্যে 3-4টা লোক হাতে লোহার রড নিয়ে ভেতরে আসলো। এসে ইমার পেছনে দাঁড়িয়ে পড়লো। মনে হচ্ছে এরাই আমায় এখানে তুলে এনেছে। ওই সবাই ওকে মারতে শুরু কর। আর হ্যাঁ, তোদের মার খেয়ে যাতে ও আর বাঁচতে না পারে। যদি বেঁচে থাকে তাহলে আমি তোদের মেরে ফেলবো। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। আপনি বাইরে যান, আমরা একে দেখছি। লোকগুলোর মধ্যে থেকে একটা লোক কথাটা বললো। ইমার এখানে 1 সেকেন্ডও দাঁড়ালো না, রুমের বাইরে চলে গেল। আর এদিকে লোকগুলো এসে আমায় এলোপাতাড়ি মারতে শুরু করলো রড দিয়ে। এদিকে মার খেতে খেতে আমার নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। কথা বলার শক্তি যেন একদম হারিয়ে ফেলেছি, আর সহ্য করতে পারলাম না। সেইখানে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরলো তখন আশেপাশে তাকিয়ে দেখি আমি হাসপাতালে বেডে শুয়ে আছি। আমার পাশে তখন একটা নার্স ছিল। আমার জ্ঞান ফিরতে দেখে দৌড়ে বাইরে গিয়ে বললো রোগীর জ্ঞান ফিরেছে। এই কথা শুনে তো মা বাবা খুশিতে উজ্জ্বল হয়ে উঠলো। সবাই মিলে ভেতরে ঢুকে আমার পাশে চলে আসলো। আম্মু তো এসে আমায় জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। বাবা, তুই ঠিক আছিস তো? জানিস, আজ 2 দিন পর তোর জ্ঞান ফিরেছে। আমি যে আজ কি খুশি বলে বোঝাতে পারবো না। আম্মু আমি ঠিক আছে, আর আমি এইখানে এলাম কিভাবে? মিম মামনি তোকে এখানেই এনেছে। ওই দিন যদি মিম না থাকতো তাহলে কি যে হতো। কি? মিম আমায় এখানে এনেছে? কিন্তু কিভাবে? এই কথা পরেও শুনতে পারবা। এখন তুমি একটু রেস্ট নাও। এমনিতেই তোমার শরীর এখনো পুরোপুরি ভালো হয়নি। আচ্ছা। এরপর আম্মু আব্বু বাইরে চলে গেলেন, আর আমি শুয়ে শুয়ে ভাবছি মিম আমায় কিভাবে এখানে আনলো। কিছু তো বুঝতেছি না। আর তাছাড়া মিম কই থেকে? ওকে তো একবারও দেখলাম না। না, আর ভাবতে পারছি না। যতই ভাবছি ততই মাথা ব্যথা বেড়ে যাচ্ছে। আর কিছু না ভেবে একটু ঘুমানোর চেষ্টা করলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। যখন ঘুম ভাঙলো তখন বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ মনে তাকে দেখি এত মিম আমার বুকের উপর শুয়ে আছে। মিম এখানে কি করে এলো? তার উপর এসে আমার বুকের উপর শুয়ে আছে। মিম, এ মিম, তুমি এইখানে কি করছো? কখন এলে? মিম ঘুম ঘুম চোখে তাকে দেখে যে আমি উঠে পড়ছি।
তা দেখে মিম খুশিতে আমায় জড়িয়ে ধরলো। তুমি ঠিক আছো তো জান? 2 দিন ধরে তুমি অজ্ঞান অবস্থায় ছিলা। আমার যে কি চিন্তা হচ্ছিল নিজেই জানি না। ওর কান্না দেখে কেন যেন থাকতে পারলাম না, আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে আসলাম। এ পাগলি, কান্না করছো কেন? দেখো আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি আর বাঁচতাম না, সত্যি সত্যি মরে যেতাম। দিব একটা চর। এইসব কথা আর ভুলেও মুখে আনবা না, না হলে কিন্তু তোমার সাথে আর কখনো কথা বলবো না। আচ্ছা সরি, আর এইসব কথা বলবো না। তবুও রাগ করো না প্লিজ। আচ্ছা এখন বলো আমি এখানে কিভাবে আসলাম? তাহলে শোনো, যখন তোমাকে কিছু লোক কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তখনই আমি ভার্সিটির দিকে আসছিলাম, আর এসে দেখি কারা যেন তোমাকে তুলে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমিও একটা রিক্সা নিয়ে ওদের পিছনে নিলাম। তারপর এসে দেখি যে ইমা নামের মেয়েটাই তোমাকে কিডন্যাপ করে এনেছে, আর আমি তাদের সব কথাও শুনেছিলাম। এরপরই আমি পুলিশ স্টেশনে কল করে পুলিশকে আসতে বলি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। ওরা ততক্ষণে তোমার মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে। এরপরেই পুলিশ এসে ওদের ধরে ফেলে, সাথে ইমাকেও। আমি অবশ্যই ইমাকে ইচ্ছা মতো কয়েকটা চড় দিয়েছিলাম। তারপর পুলিশেরা ওদের সবাইকে ধরে নিয়ে যায়, আর আমি একজন পুলিশের সাহায্যে তোমাকে এখানে নিয়ে আসি। তারপর বাড়ির সবাইকে ফোন করে তোমার কথা বলে এখানে আসতে বলি। ওর কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। সত্যি মিম যদি ওই দিন না থাকতো তাহলে আজ আমি এখানে হতাম না। তারপর একবার ভালো করে মিমের দিকে তাকালাম, দেখলাম এই 2 দিনের চোখের নিচে হালকা কালি পড়ে গেছে, আর অনেকটাই শুকিয়ে গেছে। মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করেনি এই 2 দিনে। এই, কি হচ্ছে? এভাবে কি দেখছো? দেখছি তোমাকে এই কয়দিনে অনেকটা শুকিয়ে গেছো মনে হচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়াই করো নাই। হ্যাঁ, তোকে এখানে আনার পর থেকে মেয়েটা একেবারের জন্য চোখ লাগায়ে নেই। আর একবেলা ঠিক মতন খেয়েছে বলেও মনে হয় না। নে ধর, তোদের জন্য খাবার নিয়ে এসেছি, দুজন মিলে খেয়ে নে। আর হ্যাঁ মিম মামনি, খাওয়া শেষ হলে তামিমকে এই ওষুধগুলো খাইয়ে দিও তো। আচ্ছা আম্মু। আচ্ছা তাহলে আমি এখন গেলাম, তোরা খেয়ে নে। বলে আম্মু চলে গেলেন। তুমি আমার জন্য এত কষ্ট করছো, আর আমি কিনা দিনের পর দিন তোমার ভালোবাসার অবহেলা করেছি। এইসব কথা এখন বাদ দাও তো, আর খাবারগুলো খেয়ে নাও। এরপর মিম আমায় ওর নিজের হাতে খাবার খাইয়ে দিল, আমিও মিমকে আমার হাতে খাইয়ে দিলাম। খাবার শেষ হলে মিম আমায় কিছু ওষুধ খাইয়ে দিয়ে প্লেট নিয়ে বাইরে চলে গেল। আর আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি ভুলটাই না করেছো এতদিন। যে মেয়ে আমাকে পাগলের মতো ভালোবাসি, তাকেই কিনা আমি এতদিন অবহেলা করে এসেছিলাম। না, অনেক হয়েছে, আমি বুঝে গেছি মিম আমাকে সত্যিই মন থেকে ভালোবাসে। আমি ওকে এখন থেকে আমার সবটুকু দিয়ে ভালোবাসবো, ওকে তিল পরিমাণও কষ্ট দেবো না, যাই হোক না কেন। এইভাবে আরো 2 দিন হাসপাতালে থাকার পর ডক্টরের কাছ থেকে রিলিজ নিয়ে বাসায় চলে আসলাম। এই 2 দিনে মিম সবসময় আমার পাশে ছিল, একটু সময়ের জন্য আমায় ছেড়ে কোথাও যায়নি। এই কয়দিনে যেন মিমকে আমিও মন থেকে ভালোবেসে ফেলেছি। বন্ধুরা অবশ্য আমার এমন অবস্থার কথা শুনে রিলিজ নেওয়ার আগের দিন এসে দেখে গেছিল। বাসায় এসে আরো কয়েকদিন লেগে গেল ভালোভাবে সুস্থ হতে। ওরা যেরকম ভাবে মেরেছিল তাতে হাঁটতে প্রথম প্রথম একটু সমস্যা হলেও এখন ঠিক মতো হাঁটতে পারি। তো রাতে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে আসলাম। রুমে এসে একা একা বসে আছি, কিন্তু মেমে আসার নামগন্ধই নেই। প্রায় কিছুক্ষণ পর মহারানী এসে রুমে ঢুকলেন, আর এসে আমার পাশে বসে পড়লেন। কি হলো, এভাবে বসে আছো কেন? ঘুমাবে না? তবে তার আগে তোমায় আমি কিছু কথা বলতে চাই। কি কথা বলো। মিম, আমি এতদিন যা যা করছি সবকিছুর জন্য আমি অনুতপ্ত, সত্যি। প্লিজ আমায় মাফ করে দাও। আমি সত্যি এতদিন ধরে তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। আমায় কি আরেকটা সুযোগ দিবা তোমার মনের মতো হয়ে উঠতে? এইভাবে বলছো কেন? তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই যথেষ্ট। আর হ্যাঁ, সুযোগ পেতে হলে আগে আমার 2টা কথা মানতে হবে। পারবা? পারবো ইনশাল্লাহ। বলে আমায় কি করতে হবে? আগে আমায় কথা দাও, আমার কথাগুলো ফেলতে পারবে না। আচ্ছা মহারানী, কথা দিলাম। এখন বলো আমায় কি কি করতে হবে? উম, এখন আগে আমরা ছাদে গিয়ে চাঁদ দেখব, তারপর এসে বলবো। আচ্ছা মহারানী, যেটা আপনি বলেন, তাহলে এখন চলেন। চলেন মানে? আমাকে কোলে নিয়ে যেতে হবে, না হলে আমি যাব না। আচ্ছা বাবা, রাগ করতে হবে না, নিচ্ছি। বলে মেমকে কোলে তুলে নিলাম। মেমও তার 2 হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। এরপর আস্তে আস্তে হেঁটে মেমকে নিয়ে ছাদে চলে এলাম। এসে মেমকে একটা দোলনায় বসিয়ে দিলাম। এত ভারী কেন তুমি, হ্যাঁ? আর একটু হলে তো আমায় খুঁজেই পেতা না। কি? আমি ভারী, তাই না? মানে তুমি বলতে চাইছো আমি বেশি খাই? যাও, তোমার সাথে আর কথা নাই। বলেই অন্যদিকে মুখ করে বসলো।
ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম, তারপর ওকে আমার দিকে ঘুরিয়ে এনে বুকের মাঝে শক্ত করে চেপে ধরলাম। নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আমার সাথে পেরে উঠতে পারছে না। আহ, এত নড়াচড়া করছো কেন? ছাড় আমাকে, আমি তো বেশি খাই, আমাকে ধরতে হবে না, যা তুই। সরি সোনা পাখি, ওটা তো শুধু তোমাকে একটু রাগানোর জন্য বললাম। আর একটা কথা কি জানো, রাগলে না তোমাকে একটু অনেক বেশি সুন্দর লাগে। হয়েছে, আর বলতে হবে না। এরপর মিম তার দুই হাত দিয়ে আমার হাত জড়িয়ে ধরলো আর আমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে লাগলো। এভাবে প্রায় অনেকক্ষণ থাকার পর মিমকে বললাম, অনেক রাত হয়েছে, এখন রুমে চলো। হুম, তবে যেভাবে নিয়ে আসছিলা সেভাবেই নিয়ে যেতে হবে। বুঝেছি ও কি বলতে চাচ্ছে, তাই আর বসে না থেকে দোলনা থেকে উঠে ওকে কোলে নিয়ে রুমে চলে এলাম। রুমে এসে ওকে নামিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মিম বিছানায় বসে আছে। কি হলো, ঘুমাবা না? ঘুমাবো মানে? মনে নেই এখনো আমার 2টা শর্ত বাকি রয়েছে। ও হ্যাঁ, মনে নেই। আচ্ছা বলো, এখন তোমার শর্ত কি কি? প্রথম শর্ত, এখন থেকে আমাকে অনেক ভালোবাসতে হবে, কখনো আমাকে কষ্ট দিতে পারবে না। অনেক ভালোবাসবো, কথা দিলাম। এবার 2 নাম্বারটা বলো। দ্বিতীয় শর্ত হলো, আমার একটা বাবু চাই, ঠিক তোমার মতো। বলে আমার বুকে মুখ লুকালো। আমি তো অবাক মিমের এমন কথা শুনে। বাবু রাজকন্যা নাকি রাজকুমার? তোমার মতো দেখতে একটা রাজকুমারী চাই। তাহলে তো দেখছি ওই দিনের বাসর রাতের কাজ আজকে সেরে ফেলতে হবে। না করেছে কে? তোমার যা ভালো মনে হয় করো। আর কিছু না বলে ধীরে ধীরে মিমের দিকে এগোতে লাগলাম। এরপর আমার ঠোঁট দিয়ে ওর ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে আসলাম। মিমও আমায় কোনো বাধা দিল না, সেও আমায় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। লুচ্চা পাঠক পাটিকা একটা, ওনার বাসররা তো এখন দেখবার চায়, খাইয়া দিয়ে কি কাজ কাম নাই আপনাগো যে ওনার বাসর রাত দেখতে আইছেন? যান যান, আর ওদেরকে ওদের কাজ করতে দেন।